আমার নানা বাড়ি আর আমাদের বাড়ি হচ্ছে পাশাপাশি আর কি। নানা বাড়ি পাশে আমরা জমি কিনে বাড়ি করেছি। আর আমার বাবা হচ্ছে গভর্নমেন্ট জব করতো ওই সময়। হ্যাঁ। আচ্ছা, আপনি পরিবারের বড় সন্তান? হ্যাঁ, আমি বড়। আচ্ছা। আর আমার আম্মা হাউস ওয়াইফ ছিল। মোট 3 জন ছিলাম তখন আমরা ফ্যামিলি মেম্বার, যখন ক্লাস 1-এ পড়ি। তো বেশ ভালোই যাচ্ছিল, এরকম স্কুলে যেতাম। ফার্স্টেই যখন গিয়েছি খুব ভালো রেজাল্ট করতাম, ফার্স্ট হয়েছি একদম প্রথম পরীক্ষায়। ম্যাথসে 100 মার্কস পেয়েছি এবং খুব ভালো রেজাল্ট করেছিলাম। ভালো স্টুডেন্ট ছিলাম একাধারে, দেখতে বেশ কিউট ছিলাম, খুব ছোট। স্কুলে খুব অল্প বয়সে ভর্তি হয়েছিলাম। যারা অন্যরা ছিল আমাদের সাথে বেশ আমার থেকে হয়তো 1-2 বছর 3 বছর 4 বছর এরকম বড় ছিল অনেকে। আমি খুব আর্লি স্কুলে যাই আর কি। তো এরপরে ভালোই চলতে থাকে এরকমভাবে। তারপরে হচ্ছে ক্লাস 2-তে যখন উঠি, এই সময় একটা আর কি ধাক্কা লাগে আমার, মানসিক মানে সমস্যার বিষয়টা বা একটা ক্ষত ওই সময়টা থেকে আমার শুরু হয়। সেটা হচ্ছে আমার আব্বু অনেক রাগী ছিল, মানে অনেক বেশি রাগী ছিল। মানে অন্য যে আমার চাচা বা ফুপু টুপু ওনারা এরকম রাগী না, কিন্তু আমার আব্বার আগে বেসিক্যালি একটু আমি জিনগতই বলবো, কারণ আমিও সায়েন্সে পড়েছি, এই জন্য বিষয়টাই বলবো আর কি। না, অনেকেই এক মিনিট এখানে জিন বলতে অনেকেই বলতে অন্য কিছু বুঝতে পারেন, মানে বংশগতভাবে এটা আসলে সায়েন্সের টার্ম। হ্যাঁ, এখানে কিন্তু জিন পরির বিষয় না। ওকে, বংশগতি বিষয়ক যেই বিষয়টা সেটা হচ্ছে জিন। আমি ইন ডিটেইলে যাচ্ছি না, আপনারা যদি গুগলে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। হ্যাঁ, বলুন। মানে আমার দাদু অনেক রাগী ছিল, উনি মানে ফ্যামিলির একমাত্র মেয়ে ছিল, ওনার ভাইরা অনেক বেশ সম্ভ্রান্ত পরিবারের ছিল। তো ওনার এক ভাই বেশ রাগী ছিল আর কি, একজন মার্ডার হয়েছিল। তো আব্বা হচ্ছে ওই যে মামাদের বংশের ওই রাগী স্বভাবটা পেয়েছিল। আমার দাদা বা আদার্স চাচারা খুব শান্তই ছিল আর কি। তো এই আব্বুর ব্যাড হ্যাক সব কিছুই ভালো, 5 ওয়াক্ত নামাজ রোজা করতো, গভর্নমেন্ট জব করেছে, তারপরে ভালো ছাত্র ছিল, সব কিছুই তার ভালো ছিল, পজিটিভ ছিল, খুব ডিসিপ্লিনড। কিন্তু একটাই ব্যাড হ্যাবিট ছিল, সেটা হচ্ছে কথায় কথায় হাত তোলা আর কি। যে কোনো বাইরে না, যে কোনো, যেমন আমাদের যখন গ্রামে আমাদের বাড়ি আছে, সেখানে চাচাতো ভাই বোনরা ছিল, যৌথ ফ্যামিলি, তো ওদেরকেও নাকি মাঝে মাঝে এরকম ঝড় থাপ্পড় মারতো আর কি। এটা একটা খুব ব্যাড হ্যাবিট ছিল তার। এবং এটা এখন অবশ্য তার প্রতি আমার কোনো রাগ নাই, এখন সে অনেক লক্ষ্মী হয়ে গেছে আর পরে অনেক ভদ্র হয়ে গেছে, কিন্তু ওই সময়টা আর কি ছিল এরকম। আর বাবা মার সাথে আমার বয়সের ডিফারেন্সও খুব বেশি না, আমার আম্মার সাথে হচ্ছে 16-17 বছরের ডিফারেন্স। আর প্রথম বেবি, বুঝতেই তো পারেন, তারা খুব একদম একেবারে ইয়ং ছিল আর কি, খুব টকবকে আর খুব উত্তেজিত, এরকম এক্সাইটেড স্বভাবের। তো তখন আমার আম্মা হচ্ছে, আমি ক্লাস 2 প্রেগনেন্সি ছিল। তো একদিন হচ্ছে রাতের বেলা খাওয়া শেষ করলাম আমি, তো আব্বু বললো যে আমি ওর খেতে চাচ্ছিলাম আম্মুর কাছ থেকে। আম্মু আবার ড্রাই এই ধরনের মুড়ি বা এরকম খাবার খেতে পারতো, নাহলে ভমিটিং হতো আর কি। তো এরপর আমি চাচ্ছিলাম, ছোটো বাচ্চা তো আমি তো সেভাবে বুঝতে পারি না যে আমি খাওয়া শেষ করেছি আবার আমার খাওয়া উচিত না। তো এই বিষয়টা আব্বু খুব রেগে গেলো, সে খুব রাগি, বললো যে ও চাইছে কেন দিলা আর কি, একটা চর মারলো অনেক। আপনি যখন কোন ক্লাসে? ক্লাস 2-এ পড়ি। তখন তো আপনি বুঝতে পারছেন, মানে আপনার নিজের মেমরি থেকেই বলছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তো একটা চর মারলো, শেষে আম্মু হচ্ছে প্রেগনেন্সি ছিল, এটা বুঝতে পারতাম আমি যে অসুস্থ আমার আম্মু, একদম বেডের উপর থেকে নিচে পড়ে গেল আর কি। এই আমার লাইফে আর কি খুব ছোটোবেলা থেকে এই মানসিক একটা অশান্তি শুরু হয়ে গেল আর কি, একটা ক্ষত শুরু হইলো যে এরকম কেমন পুরুষরা কেন নির্যাতন করবে বা এরকম। সেটা যাই হোক, হয়তো পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে হয়তো আমার আম্মার কিছু দোষ থাকতে পারে, কিন্তু সেটা অন্য ব্যাপার। কিন্তু এটা আমার কাছে খুব খটকা লাগলো তখন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। হ্যাঁ, একদম শুরু থেকেই আমি কিছুটা ডিপ্রেসড বা এরকম খারাপ আর কি মনোভাব আমার। তো স্কুলে যাই তখন থেকে আমি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম আর কি। যে আমার মানে ছেলেদের সম্পর্কে খুব খারাপই একটা ধারণা ছিল যে হয়তো এরকম বা আমার লাইফে এরকম হতে পারে, আমি বড় হয়ে অফিসার হব বা স্ট্রাগল করব, পড়াশোনা করব, মানে বেসিক্যালি পড়াশোনাটাকে খুব পছন্দ করতাম আর কি। স্কুলে যেতাম, ও স্কুলটার নাম ছিল একাদে চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে আমি পড়তাম। ভালো স্কুল বেশ, ওই সময়ে মানে অন্য স্কুলের তুলনায় খুব উন্নত ছিল আর কি। প্রাইমারি স্কুল তখন কিন্ডারগার্টেন বা ওরকম প্রচলন ছিল, কিন্তু খুব কম। তখনও ভালো ভালো স্টুডেন্টরা, এখন তো পড়ে না, পড়তো প্রাইমারি স্কুলে আর কি। যারা আমরা ওখানে পড়েছি, অনেকে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, ভালো ভালো জায়গায় চান্স পেয়েছে বা ভালো সাবজেক্টই পড়েছি আমরা। এরপর সেকেন্ড ধাক্কাটাকে যখন 4-এ উঠি, আমি খুব ভালো রেজাল্ট করতাম এবং খুব ভদ্র শান্ত ছিলাম অনেক। যেখানে আম্মু দাঁড়া করে রাখতো ওখানেই দাঁড়িয়ে থাকতাম বা এরকম টাইপের ছিলাম। তো স্কুলে গেলাম আর ক্লাস ক্যাপ্টেনও হলাম। আমার নানা আবার স্কুলের প্রধান শিক্ষক ছিল আর কি। তো ওই স্কুলের প্রধান শিক্ষক স্যার আমাকে খুব আদর করতেন, যেহেতু আমি শিক্ষকের নাতনি, এই জন্য অন্যরকম একটা পরিচিতি ছিল। এরপরে যখন আমি 4-এ উঠি, সেকেন্ড ধাক্কাটা আমি ওই সময় খাই। তো ভালো রেজাল্ট করতাম। আমাদের এলাকারই কয়েকটা ছেলে ছিল, আরমান, জিয়া, আবার খালিদ,
তারপরে স্কুলে মিঠু, সোহেল, এরকম আরও অনেক ছেলেপেলেরা ছিল। ওরা হচ্ছে আমাকে খুব জেলাস করতো, আমি ভালো রেজাল্ট করতাম আর ওরকম আমি মিশতাম না, কারোর সাথে কথাও বলতাম না, একটু মুডি ছিলাম আর কি, মুড নিয়ে থাকতাম, কারণ আমার টার্গেট ভালো রেজাল্ট করতে হবে, বা অলরেডি বাসায় তো টুকটাক আমার প্রবলেম হচ্ছে, এগুলো আমি কখনোই শেয়ার করতাম না। তো ওরা হচ্ছে এরকম আমাকে টিজিং করা শুরু করে, জেলাস করে আর কি, যে আমি ভালো রেজাল্ট করতেছি, আমাকে নিচে নামানোর জন্য বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা বাজে একটা ওয়ার্ডস দিয়ে, ফেসু ফেসু এরকম একটা শব্দ দিয়ে হচ্ছে টিজিং করতে থাকতো, অলওয়েজই টিজিং করতো এরকম। এটা মোটামুটি ছড়িয়ে দেয় ওই গন্ডিটার মধ্যেই আর কি। তো এরকম টিজিং করতে থাকলো এমনভাবে, এটা না টর্চার পর্যায়ে আর কি, মানে কি যেন ফেসু ফেসু বলাটা, ফেসু ফেসু করে টিজিং করতো আর কি, একদম গলি টলি মোটামুটি অনেকের মধ্যেই ছড়ালো আর কি, ছেলেদের মধ্যে বিশেষ করে। তখন কোনো মেয়েদের ইন্টিমেসি ইনভলভমেন্ট ছিল না। পরে হচ্ছে আমি খুব একটু ডিস্টার্ব ছিলাম, আর আমার একটু প্রবলেম ছিল, অ্যালার্জি প্রবলেম ছিল, আমার বায়ুবর্ণে অ্যালার্জি ছিল, বেশ ঠান্ডার, আর আমি খুব শুকনা ছিলাম, ঠান্ডা থাকতো এমনি হাত পা অনেক, আর শীতের দিনে এক্সাম থাকলে আমার খুব কষ্ট হতো, আমি ভালো এক্সাম দিতে পারতাম না, কারণ কোল্ড অ্যালার্জি ছিল, নাক দিয়ে পানি পড়তো বা হাত পা ঠান্ডা হয়ে যেত, বেশি রাত জেগে পড়তে পারতাম না, সন্ধ্যার সময় ঘুমায় থাকতে হতো লেপ বা কম্বল গায়ে দিয়ে এরকম। তো ওরা এরকম সবসময় উত্ত্যক্ত করতো আমাকে, কোচিং করতে যেতাম 5 স্কলারশিপের জন্য, তখন উত্ত্যক্ত করতো, সবসময় টিজিং করতেই থাকতো, এতে মানসিকভাবে আমি ডিপ্রেস থাকতাম, কারণ বাসায় তো আব্বা আম্মার মাঝে মাঝে টুকটাক আর কি ঝামেলা হতো, এটা নিয়ে অরিড থাকতাম, ছোটো বাচ্চা শেয়ার করতাম না, আবার নেক্সট টিজিং নিয়ে খুব অশান্তির মধ্যে থাকতাম, কাগজ ছুঁড়ে মারতো আমার দিকে, ফুল টুল ছুঁড়ে মারতো স্কুলে যখন পড়তাম, সিঁড়ি দিয়ে ওঠার সময় এরকম। আপনাদের সহপাঠীরা এসব করতো? হ্যাঁ, আমার সহপাঠীরা এসব করতো। তো আমি তখন খুব খারাপ করে ফেলি, খুব আমার স্কলারশিপ পাওয়ার কথা, ট্যালেন্ট ফুল আমি পাই নাই, বৃত্তি পাই নাই, অন্য ছেলেরা যারা এরকম ডিস্টার্ব করতো তাদের মধ্যে একজন পেয়ে গেছে আর কি। ওকে। এবার 6-এ ভর্তি হলাম, গার্লস স্কুলে ভর্তি হলাম, যেখানে টার্গেট ছিল সেখানে অ্যাডমিশন দিয়েছিলাম, পাইনি। বরিশাল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সবচেয়ে ভালো স্কুল মেয়েদের, ক্যাডেট কলেজের পরেই, তো ওখানে পাইনি, আর দূরেও ছিল, আমার বাচ্চা ছিল ছোটো ছোটো, যেতে পারি না ওইভাবে আর কি। তো জগদীশ সরস্বতী স্কুলে ভর্তি হলাম। এই 2 বছর আমার বেশি একটা প্রবলেম হয় নাই, বাসায় অনেক কাজ টাজ করতাম, তো এই 2 বছর স্কুলে বা বাইরে যাওয়া বেশি প্রবলেম হয়নি, কারণ ওই ছেলেরাও তো আবার ওরা অন্য স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, বয়েজ স্কুলগুলোতে, রাস্তায় টুকটাক করে টিজিং করতো হালকা, খুব বেশি প্রবলেম হয়নি, আর রেজাল্টও খুব ভালো করেছিলাম। 6-এ খুব ভালো রেজাল্ট করেছি, আর 7-এও খুব ভালো রেজাল্ট করেছি। তো ওখানে পড়তে গিয়ে এমনিতে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার একটা ক্লাসমেট ছিল নীলাঞ্জনা শীল, তো ও আমাকে খুব কম্পিটিটর মনে করতো, অন্য সব মেয়েরা খুব ভালো ছিল, তাদের প্রত্যেকের সাথে আমার খুব ভালো অ্যাটাচমেন্ট ছিল, আর ও হচ্ছে একটু জেলাস করতো আমাকে, আর ও শিক্ষকের মেয়ে ছিল, ভুলভাল লেখা রাখতো টিচার, ওকে খুব বেশি মার্কস দিয়ে দিত আর কি এরকম। পরে আমি হাতে নাতে কয়েকটা ধরিয়ে দিয়েছিলাম, তার জন্য ও আমার প্রতি খুব ক্ষিপ্ত ছিল, স্কুলে ডিসপ্লে করতে আমাকে দেয়নি, ও ডিসপ্লে করেছিল। আমার যখন করতে গেলাম, টিচাররা বললো কি তুমি এটা দেখাশোনা করবো, নীলাঞ্জনাকে দায়িত্ব দিল, ও ফার্স্ট এসে আমার ভুল দিল, ম্যাডাম এটা হয় না, এটা হয় না, এই স্টেপসটা হয় না, মানে আমাকে ডিসপ্লে করতে দিল না। ইউ হ্যাভ ভেরি গুড ব্রেন ফার্স্ট অফ অল। আপনার এইসব এত ছোটোখাটো তো নিশ্চয়ই না, যে কারণে আপনার কাছে বড় নিশ্চয়ই, এবং এই ছোটো ছোটো বিষয়গুলো একটা সময় গিয়ে জিদ লাগতো, কেন প্রতিবন্ধীদেরকে দেখলে হাসবে, আমি সবসময় হেল্প করার চেষ্টা করতাম, পুরদেরকে বা যারা অসহায় ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম সবসময়। রাইট। তো এরপরে আমি হচ্ছে বরিশাল গভর্নমেন্ট গার্লসে অ্যাডমিশন টেস্ট দিই, ওখানে হচ্ছে 3rd হয়ে এবার আর কি অ্যাডমিশন নিলাম, আবার হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেটও দেখিয়েছি আব্বার, কারণ হচ্ছে গভর্নমেন্ট জব করতো ওইভাবে আর কি, তো অ্যাডমিশন নিয়ে নিলাম। এবার আমার উপর আবার টর্চার, হিটে উঠে গেছি, একটু বড় হয়ে গেছি, ওই যে এলাকার পোলাপানগুলো আবার হচ্ছে স্কুলে পিছন যেত আমাকে, আজে বাজে কিছু পোলাপান, একদম ওই ক্লাসের যেগুলো টিচিং করতো ওগুলো না, অন্যগুলো আর কি ছড়িয়ে দিয়েছে, তো সাইকেলে করে ওরা একদম স্কুলে যেত পিছন যেত, আর পিছন হচ্ছে টিচিং করতে যেত, ওইটাকে ঘিরে এমনিতেও মানে প্রেম করার জন্য ঘুরতো অনেক ছেলেপেলেরা। আর একটা জিনিস খেয়াল রাখবেন, বারবার হচ্ছে রাইট, আমাদের একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, একটা জিনিস অবশ্যই খেয়াল রাখা দরকার প্রিয় শ্রোতা, যে যারা কখনো এই ইফটিজের শিকার হননি তারা আসলে বুঝবেন না যে এটা আসলে কতটা ভয়ানক হতে পারে। খুব স্বাভাবিক না, একটা মানুষ, আপনি ধরুন আপনি নিজেকে চিন্তা করুন, একটা ছেলে কিংবা মেয়ে না, আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনার চারপাশের লোকজন আপনাকে অন্য একটা নামে খ্যাপাচ্ছে, 1-2বার সেটা ভালো লাগতে পারে বা আপনি হয়তো নেগলেক্ট করতে পারেন, কিন্তু এটা যদি ঘর থেকে বের হলে কন্টিনিউয়াসলি হতে থাকে এবং উল্টাপাল্টা আচরণ যদি হতে থাকে, তখন কিন্তু আপনি মেন্টালি ইমব্যালেন্স একটা পর্যায়ে পৌঁছে যাবেন। এবং শিশুদের ওই যৌক্তিক ব্যাপারটা কিন্তু মাথায় থাকে না, তখন ওর বয়স কিন্তু শিশু বয়স, এবং এটা কিন্তু র্যান্ডামলি বাড়ছে, যেটা স্কুল থেকে ধীরে ধীরে হাই স্কুলের দিকে যাচ্ছে। এগুলো একটু নোট রাখবেন। বলেন। তারপর হচ্ছে ভালো রেজাল্ট করতে না পেরে আমার বাসায় রাত্রেবেলা ঢিল মারতো, যখন আমি পড়তে বসতাম। আমাদের 5তলা ফাউন্ডেশন ছিল, টিন শেড, ওটা ছাড়া আমাদের আরেকটা বাড়ি আছে, আমরা এখন ওখানে থাকি আর কি, কিন্তু ওই সময় ওইটা ছিল আর কি, ওখানে ভাড়া দিয়ে দিয়েছি। তো ওই রাতের বেলা হচ্ছে কি সন্ধ্যার পরে ইচ্ছা মতো ঢিল ছুটতো আমাদের টিনের উপরে, কেন যে ছুটতো কেউ জানতো না, কিন্তু বড় হওয়ার পরে বুঝতে পেরেছি যে আসলে। আপনার বাবা থাকতো না আপনাদের সঙ্গে
ওই সময় আব্বু তো দূরে চাকরি করতে Right, ওই খুলনায় সময় তখন। আপনি মার সঙ্গেই থাকতেন। হ্যাঁ, আচ্ছা। আমি, মা আর ছোট 2টা ভাই বোন ছিল, আর পাশে নানা বাসা ছিল, থাকলে তো আলাদা একটা পরিবার, যেতাম। কিন্তু কেন মারতো সেটা কেউ জানতো না, যে কেন ঢিল মারতো। হয়তো বা আরো ক্ষতি করার চেষ্টা করতে পারতো, কিন্তু আমার 4 মামা ছিল, ধারণা হয়তো আরো ক্ষতি করার চেষ্টা করতো, কিন্তু পারেনি, হয়তো ওই কারণে হয়তো বা ভয় পেতে হতে পারে। এইভাবে আর কি সমস্যাগুলো। আর ওই যখন মানে খোঁজ নিয়ে জেনেছে যে এই শব্দটা দিয়ে আমাকে মানে ক্ষতি করা যায়, আবার ওই শব্দটা ওরাও ব্যবহার করতে লাগলো, স্লোগানের মতো আর কি, মিছিলের মতো এরকম শুরু করলো ওরা। মোটামুটি কলেজের 50-70% মানুষ জেনে গেল আর কি, যেরকম বিষয়টা মানে বারবার ক্রমাগত করতেই থাকলো, আরও ছড়িয়ে পড়লো। তারপরে হচ্ছে আমি যখন ক্লাসে আসতাম, যেতাম হচ্ছে করিডোর দিয়ে, হ্যাচ্চো করে আমার গায়ের মধ্যে, চিন্তাও না আননোন ছেলেপেলেরা একদম থুতু ছিটিয়ে বা ওই যে সর্দি টর্দি কফ এগুলো ছুটিয়ে মানে ফেঁচু হ্যাচ্চো করে আমার মুখের মধ্যে এসে একদম এরকম অ্যাটিচিউড করতো। যত ধরনের বিকৃত আচরণ করা যায় সর্বোচ্চ পর্যায়েগুলো করতো। তারপর রাস্তা দিয়ে যেতাম, একটা পাগলি ছিল, ওই পাগলিটাকে শিখাই দিত, বলকে ফেসু বল। ওই পাগলিটা নাচতো আর ফেসু বলতো, বলে থুথু দে, আমার গায়ে থুথু পর্যন্ত দিয়েছে। মাই গুডনেস। এরকম ভাবে মানে পাগলিটাকে দিয়ে দেওয়া হতো, বিভিন্নভাবে ভাই অত্যাচার করতো আমার উপরে। আমাকে ভয় দেখানোর জন্য একটা ছেলে, আমি নাম বলবো না, সে পরবর্তীতে মেডিকেল কলেজে চান্স পেয়েছিল এবং একটু টেররিস্ট টাইপের, পুলিশের ছেলে আবার। তো সে একবার কি করলো, আমাকে ভয় দেখানোর জন্য, আমি নিয়ে বসেছিলাম ক্লাসরুমের মধ্যে, পদার্থবিজ্ঞান বই পড়তেছিলাম, আমাকে ভয় দেখানোর জন্য দরজা আটকায় ফেললো এক পাশ থেকে, মানে ধর্ষণ এরকম টাইপের ভয় দেখায় অনেকে, দরজা আটকায় ফেললো। আমার বান্ধবী কী করলো, দৌড়ে বের হয়ে গেল ক্লাসরুম থেকে, কিন্তু আমি আর বের হই না। আমি এবার এমনিতে খুব স্ট্রিক্ট ছিলাম, কারণ আমি তো অনেক বিপদের সম্মুখীন ছিলাম, ভয় পেলে তো আমাকে চলবে না, তো আমি বের হইনি। পরে নিজেই খুলে দিল আর কি, প্রতিনিয়ত বিভিন্নভাবে, মানে কয়টা বলবো আর কি, সপ্তাহে হয়তো আমার মনেও নাই, এরকমভাবে মানে অত্যাচার করতেই লাগলো একটার পর একটা আমার উপরে আর কি। এর মধ্যে আমি সায়েন্স ফেয়ারে পার্টিসিপেট করলাম, তখন হচ্ছে আমি ফার্স্ট হলাম বরিশালে আর কি, বিভাগীয় পর্যায়ে, সবগুলো ঝালকাঠি, বরগুনা যেগুলো অন্য জেলা আছে সবগুলোর মধ্যে আর কি ফার্স্ট হলাম। তো ওই প্রজেক্টটা নিয়ে আমি ঢাকায় আসলাম, চিনমৈত্রী সম্মেলন মানে বঙ্গবন্ধু যে সম্মেলন কেন্দ্র, এটার উদ্বোধনী ছিল, তখন প্রাইম মিনিস্টার ছিল খালেদা জিয়া আর কি, উনি অনুষ্ঠানটা উদ্বোধন করলেন। তো এখান থেকে গেছি, অনেক হাসাহাসি করতেছিল যে কিছুই তো পারবে না, গিয়ে হয়তো সান্ত্বনা পুরস্কার পাবে বা এরকম। ঢাকায় গিয়ে আমি প্লেস পেলাম আর কি, তো অনেক গিফট পেয়েছি আর কি। তারপরে প্রথম আলোতে আমার বেশ নামটাম আসলো একদম এরকম। এরপরে খুব হ্যাপি ছিলাম আর কি। মোটামুটি কলেজে খুব ছেলেদের মধ্যে আমাকে নিয়ে এমনিতে টিজিং করতে না ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে বেশ মানে বেশ আলোচিত ছিলাম, মানে দেখতে বেশ ফর্সা ছিলাম, তো সব খুব পছন্দ করতো সবাই আমাকে মোটামুটি। অনেকেই ঘুরতো পিছন বলতো সুইসাইড করব যদি প্রেম না করো, এরকম মানে এরকমটাও ছিল অনেক। তো যখন আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে আসলাম, জাহিদ আমার বন্ধু, আমার ক্লাসমেট ছিল, ওই যে একবার টিচিংও করেছিল অলরেডি, ঝগড়া লাগছিল ওর সাথে, ও আমার পেছনে ঘুরঘুর করতে লাগলো আর কি, ঘুরঘুর করতে শুরু করলো, আমাকে পোস্ট কার্ড দিল, অনেকগুলো চিঠি দিল আর কি। আমি তো হাতের লেখা চিনতাম না, আমি জানতাম না যে ও কে বা ওরকম, ও সম্পর্কে কিছুই জানতাম না। ও আবার লিজার বন্ধু ছিল, লিজার ভাইয়ের বন্ধু। লিজাকে দেখালাম যে একটা ছেলে আমাকে এরকম দেয়, কে জানি না, লিজা তো হাতের লেখা দেখে চিনে ফেলেছে আর কি। তো এটা লিজার ভালো লাগে না, কারণ ও তো আমাকে সবসময় কম্পিটিটর মনে করতো। তারপরে লিজাই আমাকে এগিয়ে দিয়েছে আর কি জাহিদের দিকে অনেকটা, দিয়ে আবার নিজেই আর কি কেটে দিছে আর কি লাইন এরকম। লিজা দূর থেকে হ্যাঁ জাহিদের বাসাটা আমাকে দেখিয়ে দিয়েছে যে ওইটা জাহিদের বাসা। আর মাঝে মাঝে তখন ও আমার পিছনে ঘুরতো, তো প্রথমে ভালো লাগতো না, একটা সময় গিয়ে আমার একটা ভালো লাগা তৈরি হয় জাহিদের প্রতি। তো জাহিদের বাসায় যাই আমি একদিন, জাহিদ আসতো না ক্লাসে ওরকম, আর ওরকম মানে নোন ছিল না, আমি যেমন নোন ছিলাম সবাই চিনতো, জাহিদ ওরকম মানে বরিশালের স্থানীয় ছিলেন না, ওর বাড়ি গ্রামে, ওইখান থেকে খালার বাসা থেকে পড়তো আর কি। তারপরে ক্লাসরুমে দেখতাম কি আমি যাওয়ার আগে ও যায়, খুব কিউরিসিটি আমার প্রতি। আমি হচ্ছে একটা ক্লাস পরে যেতাম যাতে ও আমাকে ফলো করতে না পারে, দেখতাম কি ও পায়চারি করতেছে করিডোরে দাঁড়িয়ে, মানে খুব ইমোশন যে আমি কেন আসলাম না। আমি আসার পরে ওর ফ্রেন্ড রাসেল ছিল সাথে, মানে একদম প্রাণে পানি পাইছে বা এরকম একটা ভাব আর কি, খুব ইমোশন ছিল আমার প্রতি। তো ফার্স্টে আমার পেছন যেতাম, আমি যখন মানে ক্লাস শেষ হয়ে যেত, মূল ক্লাসগুলো আমাদের সায়েন্সের প্র্যাকটিক্যালগুলো থাকতো 2টা-3টা পর্যন্ত। তো যাচ্ছিলাম একদিন মাঠের মধ্যে দিয়ে, ও পেছন গেলো, বলে কি একটা কথা বলতে চাই তোমার সাথে। আমি কিছুই বলি না, হাঁটছিলাম, বললো যে তোমার প্রতি আমার তীব্র আকর্ষণ। এই কথাটা বসে পরে আমি হচ্ছে প্রেমে পড়ি আর কি। খুব ভালো লাগছিল কথাটা, বাসায় গিয়ে অনেকবার চিন্তা করলাম যে কি বললো যে তীব্র আকর্ষণ এইসব। ওকে, খুব ভালো লাগা তৈরি হয় জাহিদের প্রতি আর কি। কিন্তু যখন ভালো লাগাটা তৈরি হয়েছে তখন জাহিদ আস্তে আস্তে আর কি সরে গেছে। কোন বয়সটা বলেন তো এটা, মানে কোন ক্লাসে পড়ছেন? ইন্টারমিডিয়েটে পড়তেছি আর কি, সেকেন্ড ইয়ারে উঠে গেছি। আমি একটু কথা বলি, ইন্টারমিডিয়েটের অনেক স্টুডেন্টরা আমাদেরকে শুনছেন, আপনার সঙ্গে একটু তাল মিলিয়েই বলি।
ক্লাস 9-এ 9-8 এই বয়সটা থেকে হচ্ছে ভালো লাগার এক ধরনের তীব্রতার জন্ম হয় এবং উইথ লট অফ সংকোচ। আমি আসলে এটা খুব সুন্দর করে বাংলা বলতে পারছি না, মানে ভালো লাগে কিন্তু সেখানে তীব্রতার যতটা থাকে তার চেয়ে বেশি থাকে হচ্ছে লজ্জা, ভয় এবং একটা জড়তা থাকে। আতঙ্ক, জড়তা, কিন্তু মনের মধ্যে মনে হয় যে না ওকে ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। আচ্ছা, এরপরে এই ভালো লাগাটা একটু ডেসপারেটের দিকে চলে যায় এবং এটা হচ্ছে বয়ঃসন্ধিকালে হয়। বয়ঃসন্ধিকালে অনেকের আগেও চলে আসে। দুইটা জিনিস খেয়াল রাখবেন, বাবা মা যারা শুনছেন এবং যারা তোমরা নিজেরাও যারা এখন এই প্রেম ঠেমের মধ্যে আছো তারাও একটু শুনে রাখো, কারণ এটাই শেষ কথা না। ইনফ্যাক্ট এই ভালো লাগাটা যখন তীব্র আকার ধারণ করে এবং একই সাথে যখন বয়ঃসন্ধিকাল চলে আসে, বয়ঃসন্ধিকালে ছেলেদের যে চেঞ্জটা হয় সেটা হলো একটা ছেলে হঠাৎ করে লম্বা হয়ে যায়, দেখবে 9-10 দেখে ধাম করে লম্বা হয়ে গেছে, গলার শটটা অনেক ম্যাচিউর হয়ে গেছে এবং অনেক বেশি ব্যক্তিত্ব সচেতন হয়ে গেছে। সে যে হাঁটছে, হাঁটার স্টাইলটা ঠিক আছে কিনা, সে যে জামাটা পরছে সে জামাটা ঠিক আছে কিনা, সে যে মাথাটা আঁচড়াচ্ছে সে মাথাটা, আমি একদম ছোটো ছোটো জিনিসগুলো ধরে ধরে বলছি, মাথার চুলের আঁচড়ানোর স্টাইলটা ঠিক আছে কিনা, এবং একটু শেভ করার দেখবা যে গোফঠোপ উঠছে বা একটু শেভ, নতুন নতুন দাড়ি এবং শেভ করে সে যথেষ্ট লজ্জা পাচ্ছে। এই যে বয়সটা, এটাকে বলছি আমরা বয়ঃসন্ধিকাল। আমি অ্যাটিটিউড দিয়ে বুঝালাম, আর ফিজিক্যালের জায়গা থেকে তোমরা নিজেরা বুঝে নিও, ফিজিক্যালি অনেক বেশি চেঞ্জ আসে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা আসে এবং মেয়েদের মধ্যেও এই সেম জিনিসটাই গ্রো করে, কিন্তু উইথ সাম ফিজিক্যাল চেঞ্জেস। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সময়টাতে কোনো কোনো ছেলেমেয়ের আচরণ, মোস্ট অফ দ্য কেসেস আমরা বলতে পারি, অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে যায়, উগ্র হয়ে যায়। তারা মানতে চায় না। তাদেরকে যদি কোনো একটা জিনিস বোঝাতে চায় যে না এটা এভাবে করো, এভাবে করলে জিনিসটা এরকম হবে, এরকম হবে, ওরকম হবে, ওরা বুঝতে চায় না, ওরা সিদ্ধান্ত দিতে চায় না, আমি তো নিজেই অনেক কিছু বুঝি। হ্যাঁ, উনি ছোটো ছোটো করে হাসছেন, হয়তো আপনারা অডিওতে পাচ্ছেন না। তো এইটা কিন্তু ছেলের ক্ষেত্রেও হয়, মেয়ের ক্ষেত্রেও হয়। এবং তখন যে সমস্যাটা বাবা এবং সন্তানের মধ্যে হয়, বাবা মা সন্তানের মধ্যে, সেটা হলো বাবা মা যদি না বুঝতে পারে যে এই আমার সন্তানের মধ্যে একটা বড় চেঞ্জ এসছে, তারা কী করে ছোটোবেলায় যেভাবে মানুষ করেছে, ছোটোবেলায় যেভাবে ডোমিনেট করেছে, ওই জিনিসটা যদি চালিয়ে যেতে থাকে তখন একটা মারাত্মক সংঘর্ষ হয়। এবং এই মারাত্মক সংঘর্ষটা খুব সার্টেন পিরিয়ডে চলে, 1-2 বছর, এবং কিছু বুঝে ওঠার আগেই শেষ হয়ে যায় এবং এই সময়টাতে অনেক বড় রকমের ভুলও করে ফেলে বাবা মা। সুতরাং আমি বাবা মাদেরকে স্পেশালি বলবো যে এই সময়টাতে ছেলে মেয়েদেরকে একটু অন্যভাবে ট্রিট করতে, একটু খেয়াল রাখতে। আচ্ছা, এবার হচ্ছে ভালো লাগার জায়গাটা বলি। আমাদের শিক্ষকরা ক্লাসে বলতো যে বয়সটা এমন, কাকপক্ষে দেখলেও ভালো লাগে। হ্যাঁ, একদম খুব নুডলি বললাম, আমি কাউকে অপমান করছি না, বাট বিষয়টা কিন্তু আসলে এরকমই। হিসাব থাকে না কোনো, মানে ভালো লাগাটা এত এক্সট্রিম লেভেলে হয় যে ওকে ছাড়া আমরা বাঁচবই না, ওকে ছাড়া জান শেষ হয়ে যাবে। মাঝে মাঝে ফেসবুকে এরকম ভিডিও দেখি, মেয়ে পালিয়ে গিয়েছে, গহনা ঠহনা পরে এসে ফেসবুক লাইভে আসছে, এসে বলছে বাবা তুমি তো বলেছিলা ওকে ওর সাথে বিয়ে দিবা না, দরকার হলে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিবা, আর তাই আমি বিয়ে করে ফেলেছি, ওর কোনো দোষ নেই। আমি চিন্তা করি আজ থেকে 5 বছর পরে এই মেয়ের জীবন গল্পটা কি দাঁড়াবে, কিংবা আজ থেকে 2 বছর পরে এই মেয়েটাকে এত ডেসপারেটলি বলতে পারবে যে বাবা আমি ওর সাথে সংসার করে অনেক সুখে আছি। কজ রিয়েলিটি তো অন্যরকম। আমাদের চারপাশে যে ঘটনাগুলো ঘটে সেখানকার প্রেক্ষাপটে বলছি। আমি এটা মিন করছি না যে মেয়েটা সুখী হবে না, সুখী হোক, আমরা সেটার জন্য দোয়া করি, কিন্তু এই ডেসপারেটনেসগুলো এই বয়সেই থাকে। কিন্তু এটা জীবনটা আসলে এরকম না। কজ ভালোবাসার তীব্রতা অবশ্যই থাকবে, সেটা সবার জীবনেই আসুক, কিন্তু সেই তীব্রতা আমাদেরকে যেভাবে 4-5টা সম্পর্কে অনেক বেশি ব্ল্যাঙ্ক করে ফেলে, অন্ধ করে ফেলে, যে না ওকে ছাড়া আমি বাঁচবই না, ওকে ছাড়া আমার জিন্দেগি তামা, কিংবা ওকে ছাড়া আমি নিঃশ্বাসই নিতে পারতেছি না। বিষয়টা আসলে এরকম না। এটা একদম এক্সট্রিম একটা ফিলিংস। এই এক্সট্রিম ফিলিংস সারা জীবন থাকে না। আমি আপনাদেরকে এবং তুমি করে বলি, বিকজ ইউ আর মাচ ইয়াঙ্গার দ্যান মি। ওই স্টেজ আমি পার করে এসেছি, আমি আমার নিজের জীবন থেকে বলছি। ভদ্রমহিলা যিনি এখানে আছেন নিজের জীবন গল্প বলার জন্য, উনি হয়তো এগ্রি করবেন, এটা থাকে না। এবং এটা যখন থাকে না তখন অনেক কিছুর হিসাব শুরু হয়। এই হিসাবে গিয়ে যদি ছেলেটা মেয়েটার কাছে হেরে যায় বা মেয়েটা ছেলের কাছে হেরে যায়, তখন শুরু হয় দুর্বিষহ জীবন। সুতরাং যারা অনেক বড় রকমের মারাত্মক ফিলিংস নিয়ে কোনো একটা ছেলে কোনো একটা মেয়ের কাছে আছেন, কিংবা কোনো একটা মেয়ে কোনো একটা ছেলের কাছে আছেন, একটু রেস্ট নেওয়া প্রয়োজন। এটাই কিন্তু বাস্তবতা নয়, একটু সময় যাওয়া প্রয়োজন। সুতরাং হুটহাট করে আমরা যেন কোনো ভুল না করে ফেলি। জি, আপনি যেটা বলছেন আমার মনে হয় সেই স্টেজের কথাই বলছেন আপনি, যে সেই সময় যে খুব ভালো লাগতো। হ্যাঁ, একটু রাস্তাতে হেঁটে গেলেই মনে হতো আহা, একটু হাতটা ধরতে পারলে মনে হলো আহা, এই হাতটার কখনো এই সাবান দিয়ে ধুবো না, থাকুক ওর শরীরে, ওর একটা স্পর্শ থাকুক। সেই বয়সের কথাই বলছেন, বলুন। তারপর তো ঘুরতে লাগলো। ঘোরার কারণ হচ্ছে যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলাম, এটা খুব পছন্দ করতো আর কি। আচ্ছা, তারপর ডিবেট করতাম ওর সাথে, আমি একসাথে ডিবেটও করেছি। আচ্ছা,
তো ও খুব তাকিয়ে থাকতো ডিবেট করার, আমি চাইতাম শিখতে, আমার শেখার আগ্রহটা বেশি ছিল যে ও একটু ভালো পারে শিখবো, কিন্তু ও হচ্ছে আমার বলতো আমার হাসি নাকি খুব সুন্দর, ঝংকার দেয়, এটার কানে বাজে, মানে অনেক ধরনের লোভনীয় কথাবার্তা বলতো আর কি, খুব ইমোশন দেখাতো আর কি। মানুষকে প্রশংসা করে অনেক দুর্বল করে ফেলা যায়। হ্যাঁ, অনেক দুর্বল করে ফেলেছে আর কি। তো আমি চেঞ্জ হতে শুরু করলাম। এর আগে ছেলেদেরকে আমি খুব ঘৃণা করতাম, একদিকে বাবার প্রতি আমার খুব আক্রোশ ছিল, একটু নারীবাদী টাইপের ছিলাম কিছুটা, কবিতা টবিতাও লিখতাম এরকম, তারপর হচ্ছে আব্বুর বিরুদ্ধেও কবিতা পড়তাম এরকম যে আমরা তো জানি আকাশ আদিম পুরুষ, পৃথিবী রমণী, তবে কেন দু হাতে শিকল পরিয়ে রেখেছো, 1000 বছর ধরে কেন তুমি সূর্য দেখতে দাওনি, এরকম মানে কবিতা টবিতা পড়তাম। তা আব্বু হাসতো বা অবাক হইতো এরকম। আর ছেলেরা যদি ব্যথা পেতো আমি খুব মানে খুব মজা পেতাম, কারণ ওই যে এই টিজিং করতাম তো খুব আক্রোশ ওদের প্রতি। তো ফার্স্টে আমার মধ্যে চেঞ্জ আসলো, জাহিদ একদিন ব্যথা পেলো বেঞ্চের সাথে, লোহা ছিল, লোহার পেরেকগুলো কেটে গেল, পা দিয়ে রক্ত বের হলো, দেখি আমার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। প্রথম কোনো ছেলের জন্য আমার হচ্ছে কষ্ট হলো। ভেরি ইন্টারেস্টিং থিং, দেখেন উনি ছোট ছোট জিনিস কিন্তু কত বিউটিফুল, কত সুন্দর করে মনে রেখেছে বিষয়গুলো। ওকে, তারপর ওর হচ্ছে চোখে প্রবলেম হলো, ঢাকায় আসলো ট্রিটমেন্টের জন্য। তা আমি বললাম আল্লাহ জানো আমার চোখ দুটো নষ্ট হয়ে যায়, ওর চোখ যেন ভালো হয়ে যায়, চলে আসলো আমার মানে এরকম। তো ও অলরেডি আমি একটু মিস করে গেছি যে এই যে টিজিং করতো, এর মধ্যে আমি খুব মেন্টালি অনেক আপসেট হয়ে গিয়েছি। রাতে আমি খুব খারাপ খারাপ স্বপ্ন দেখলাম, পানিতে ফেলে দিয়েছি। আর একদিন ওদের বাসায় গিয়েছিলাম, যার সময় আব্বু আবার দেখছে যাইতে রিক্সায়, তো এই জন্য সেও একটু সন্দেহ করতো যে কেন গেল, বা আব্বু তো এমনি রাগি আর সন্দেহবাতিক টাইপের, কিছু বলতো না কিন্তু ইনডাইরেক্টলি একটু টর্চার করতো আর কি। আর যখন আমার হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিলাম, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা ছিল আমার জন্য। তো আম্মা অনেক রাগী ছিল আর কি। আমার ভাই যে পড়াশোনা করতো না, সে হচ্ছে সমস্ত বইপত্র সব ফেলে দেয়। আমার ওদিন জুওলজি পরীক্ষা ছিল, আমি আবারও ভালো প্রস্তুতি নিয়ে খুব খারাপ করলাম আর কি। আমার 80 ক্রস করা টার্গেট ছিল, সেখানে আমি 78 পেলাম। তো আমি আবার জিদ করে হচ্ছে পড়াশোনা করতে ভালো লাগতো না, যে এরকম বারবার চেষ্টা করতেছি, বারবার হচ্ছে খারাপ হচ্ছে। এই জাহিদ ঘুরতে লাগলো, তখন এক ধরনের ভালো লাগা অনুভূতি, নিজের মধ্যে চেঞ্জ চলে আসলো অনেক। এর আগে হচ্ছে অনেক সবাইকে আমি মোটামুটি কম্পিটিটর মনে করতাম, যে আমি খুব ভালো রেজাল্ট করবো, কম্পিট করবো, ডিবেট করতাম, এগুলোতে হচ্ছে আমি ফার্স্ট হইতে হবে, আমাকে সবাইকে টপকায় যেতে হবে এরকম। যখন জাহিদের প্রেমে পড়লাম, আমার মানসিকতা একদম চেঞ্জ হয়ে গেল, প্রচণ্ড রকম মানবিক। এর আগে একটু অহংকার ছিল অন্যরকম, তারপরে অন্যরকম ব্যাপার ছিল, যেগুলো একদম চেঞ্জ হলো, অনেক ভালো হয়ে গেল মন মানসিকতা। কাউকে আর কম্পিটিশনটা টর মনে করতেছি না, কাউকে জেলাস করতেছি না, কাউকে হচ্ছে ওরকমভাবে মানে একদম মনে হতো যে ও জিতলে আমি জিতবো আর কি, আমি হেরে গিয়ে ওকে জিতাইয়ে দিই, এরকম একটা মানসিকতা আর কি তৈরি হলো আমার। যাই হোক, এরকম টিজিং তো চলতেই থাকলো। আর জাহিদ আমাকে যে একটু আমি ওর প্রতি উইক হলাম, এর আগে তো ও ঘুরছে আমার পিছনে, যে আমি দুর্বল হলাম, ও আমাকে উল্টা টর্চার করা শুরু করলো, বললো তোরই দোষ, পোলাপান তোরে টিজিং করে, নিশ্চয়ই তুই কিছু করছো, তোরই দোষ। আর লিজাও এরকমভাবে টর্চার করতে শুরু করলো, বলে যে আমাদেরকে তো কেউ টিজিং করে না, তোমাকেই করে, সেই লিজার অনেক মানে এরকমভাবে আমাকে মেন্টাল টর্চার করতে লাগলো আর কি। আমি খুব হতাশ আর কি মোটামুটি এরকম। তো পরীক্ষার আগে আমি স্বপ্নে দেখলাম কি যে একটা লাল শাপলা বড় একটা নদীর মধ্যে অনেক চেষ্টা করতেছে টিকে থাকার, আর অনেক ঘোলা পানি আর কি, ওকে বারবার ঢেউ দিয়ে উঠায় ফেলার চেষ্টা করতেছে, ও চেষ্টা করতেছে টিকে থাকার, আর ও মানে পানিটা ওকে উঠায় নিতে। এক সময় শাপলার শিকড়টা উঠে গেছে একদম, পুরো মূল সহ একদম উঠে গেছে আর কি, এরকম স্বপ্নে দেখছি। এরপর তো পরীক্ষা দিলাম, এপ্রিল মাসে পরীক্ষা শুরু হলো। এর আগের বছরগুলোতে ছেলেমেয়েরা কম্বাইন্ড ছিল আর কি, মোটামুটি দেখে দেখে লেখার সুযোগ ছিল ছেলেদের কাছ থেকে। যে রাকিব, সানজিদ, মিঠুর আমাকে টিজিং করতো, ওদের সাথে আবার মুন্না পাশাপাশি রোল ছিল আমাদের। হ্যাঁ, এমনিতে ওরা টিজিং করতো কিন্তু কোনো স্ক্যান্ডাল ছড়ায়নি, বা ওদেরটা দেখে দেখে লেখার সুযোগ ছিল, ওরা ভালো ছাত্র ছিল, এমনি দেখাবে আর কি, এরকম হয়তো টিজিং করতো এরকম মেন্টালিটির। কিন্তু ওই বছর মেয়ে ছেলে আলাদা করে পড়লো। তারপরে বরিশাল কলেজে সিট পড়লো আর কি, 4 তলায় পড়লো, সেখানে কোনো ফ্যান ছিল না, কি যেন একটা গ্যাঞ্জাম হয়েছিল এর আগে, মারামারি কলেজে ফ্যান ট্যান আবার সব নিয়ে গেছে এরকম। তো প্রচণ্ড গরম ছিল একদম, গ্রীষ্মের মানে এপ্রিলের দিকে পরীক্ষা। আমার গলার স্বর বসে গেছিলো একদম, অনেক সিক থাকতাম, আমার তো অ্যালার্জি আছে, কোল্ড অ্যালার্জি, কফ টফ এরকম ছিল। ছেলেরা খুব ভালো রেজাল্ট করেছে, ওরা দেখে দেখে লিখছে, বা দেখছি আশেপাশে তো তাকিয়ে দেখেছি আর কি। তো এরপরে পরীক্ষা দিলাম ভাই, যখন আমি মানে এমন মানসিক অবস্থা হলো আমার, ডিপ্রেস থাকতে যে আমি ঠিক মতো ওই শিটগুলো ফিল আপ করতে পারতাম না। আমার রোল ফিল আপ করলে মনে থাকে আমি ভুল করছি, মনে হয় এটা করছি, মানে প্রত্যেকটা বিষয়ে খুব কনফিউজ হয়ে যাচ্ছেন। এরকম এই মানসিক অশান্তি শুরু হলো আমার আর কি সেকেন্ড ইয়ার থেকে।
টিজিং করতে করতে এমন অবস্থা, জাহিদ আমাকে মেন্টাল টর্চার করতেছে, লিজা করতেছে, তোমাকে কেন বলে, নিশ্চয়ই তোমার প্রবলেম আছে। জাহিদ বল তোর দোষ। তো এতদিন তো সাহস পাইনি, যেই প্রেম মানে ভালোবাসছি, প্রেম করতাম না, তথাকথিত কোনো সম্পর্ক ছিল না, মানে পছন্দ করতাম, তখন সে বলতো যে আমার দোষ, এই জন্য পোলাপান আমাকে টিজিং করে, এইসব মানে আপনার বলতো আর কি। বয়ফ্রেন্ড তখন এই ধরনের কথা হ্যাঁ, বলছে? এগুলো বলতে শুরু করলো আর কি, মেন্টালি টর্চার করা শুরু করলো। এতে আমি খুব ভেঙে পড়লাম মানসিকভাবে আর কি। এরপর থেকে এই যে মানসিক সমস্যাগুলো আমার দেখা দিল, সবসময় খুঁত মনে হয় আমি ভুল লেখছি, তাহলে এটা করছি, যেটা আমি পারি জানি এইটাই ঠিক, কিন্তু অন্য যেটা বলতো ওইটাই আমার মনে হচ্ছে যে এইটাই ঠিক। আত্মবিশ্বাসের ঘাটতি, এর আগে এটা আমার ছিল না, এই ধরনের প্রবলেম আমার। তারপরে হচ্ছে সবসময় একটা মানসিক ভুল লিখতাম, মানে হয়তো 5i বা 2s হয়তো মাইনাসের জায়গায় প্লাস, মানে উল্টাপাল্টা করে লিখতাম সবই, কিন্তু উল্টাপাল্টা করে লিখতাম। প্রত্যেকটা পরীক্ষা ফিজিক্স ম্যাথ আমার খুব খারাপ হয়ে গেল পরীক্ষাগুলো আর কি। তখন আমি বুঝতে পারিনি যে এতটা খারাপ হয়েছে আর কি পরীক্ষাগুলো। যখন রেজাল্ট দিল খুবই খারাপ রেজাল্ট করলাম, 13 অক্টোবর রেজাল্ট দিল, মানে খুব কান্নাকাটি তো করছি, এটা বুঝিনি, মানসম্মান তো সব গেছে। এমনি সবাই আমাকে চেনে ভালো স্টুডেন্ট হিসেবে, আর খুব মজা পাইলো সবাই আর কি। আমি সবাই গেলো ক্যাম্পাসে রেজাল্ট নিতে, আমি গেলাম না, বাসায় বসে খুব কান্নাকাটি করতেছি আর কি। এর মধ্যে লিজা আসলো খুব মায়া কান্না দেখাতে, সে আবার আমার সাথে কম্পিটিশন দিয়ে খুব ভালো পড়াশোনা করে এইবার আমার থেকে খুব ভালো রেজাল্ট করে ফেলেছে আর কি। এর মধ্যে একটা বিষয় স্কিপ করেছি, প্র্যাকটিক্যাল একটা কথা বলি নাই। প্র্যাকটিক্যাল হচ্ছে আমি অনেক অনেস্ট ছিলাম ভাই সবসময়, তো সবাই দেখা যাচ্ছে নকল টকল নিত, দেখে দেখে লিখতো, এই টেন্ডেন্সি আমার ছিল না। তো আমার বান্ধবী সোনিয়া ওর সিনিয়রদের সাথে আলাপ করলো যে কীভাবে করা যায়। তো ওদের অনেক টাকা পয়সা ছিল, ধনী মানুষ, বলো যে কম্পোজ করে নিয়ে যাবে, এগুলোকে দেখে দেখে লিখবা আর কি। তো ছোটো ছোটো করে কম্পোজ করলো, 5টা-6টা করছে, করে ওই আমার বান্ধবী মনিকে দিছে, ও নিছে, আমাকে একটা দিল। মোটামুটি নীলাঞ্জনা, লিজা প্রত্যেকের কাছে নকল আছে, ওরা মানে ভেতরে রেখে বোরকা পড়তো, ভেতরে রেখে হচ্ছে করতেছে, লিখতেছে এরকম। তো আমি তো একটু বোকাশোকা টাইপের গাধা, সবসময় তো এত মানসিক অ্যাংজাইটিতে থাকতাম যে ম্যাচিউর কোনো বুদ্ধি আমার তৈরি হয় নাই। আমি করছি কি, এটা সাদা স্বচ্ছ ফাইল নিয়ে গেছি, পদার্থবিজ্ঞান পরীক্ষার দিন ট্রান্সপারেন্ট ফাইলের মধ্যে উপরে রেখে দিছি ইয়েটা আর কি, ওই যে কম্পোজ শিটটা। আর ওরা তো মোটামুটি বিভিন্নভাবে আর কি রেখেছে, এমনভাবে যে বের করে লিখতেছে। স্যার উঠেই ফার্স্টে আমার ইয়েটা দেখলো আর কি, ফাইলটা খুললো, দেখাই তো যায় এটা স্পষ্টভাবে, দেখলো যে এটার মধ্যে নকল আছে আর কি। আসলে তো আমি ওটা নিজে নেই না, ওটা আমার বান্ধবী দিছে পরীক্ষার সময়, আমি ওটার মধ্যে ঢুকায় রাখছি। তো স্যার খুব খেপে গেছে যে নকল করে, এই মেয়ে মনে হয় এরকমভাবে নকল করছে। এসসিতে কী রেজাল্ট করছিলা তুমি ফিজিক্সে? আমি বললাম স্যার আমি A+ পেয়েছি। বলে নিশ্চয়ই নকল করে পাইছো। আসলে ভাই এরকম আমি কোনো দিনও না, সে তো বিশ্বাস করবে না। তারপর খুব খেপছে আমাকে ফেল করাই দিবে আর কি। তা আমি আবার টেস্টে প্লেস পেয়েছিলাম। স্যাররা অনেক, স্যারদের সাথে খুব ভালো রিলেশন ছিল, বিশেষ করে ম্যাথ আর বোটানি টিচারের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। ওই 2জন টিচারের প্রিয় ছাত্রী ছিলাম আমি আর কি। তো এই স্যাররা বললো যে না আসলে এরকম ওরকম না, হয়তো ভুল কী বলছেন জানি না, হয়তো ন্যূনতম একটা মার্কস দিয়ে পাস করাই দিছে হয়তো বা, এই জন্য স্কোর আরও খারাপ হয়ে গেল আমার। তো খুবই খারাপ রেজাল্ট করে ফেললাম, মেডিকেল কলেজে তার পরীক্ষা দিতে পারবো না। কি যে খারাপ সময় গেছে আমার লাইফের, নিশ্চয়ই একদম জীবনটা ভাই আমার অন্ধকার হারিয়ে গেছে, এরকম খুবই মানসিকভাবে ভেঙে পড়ছি আমি। প্রতি রাতে আমি বসে থাকতাম চেয়ারে, ঘুমাতে পারতাম না, মনে থেকে সুইসাইড করি। আব্বা আম্মা মানে খুব অরিড থাকতো, তারা শান্তিতে ঘুমাতে পারতো না আর কি। এরপর আম্মা টর্চারে আর মামিদের টর্চারে একদম অতিষ্ঠ হয়ে গেলাম আমি। পরে আমি সিদ্ধান্ত নিলাম যে প্রপোজালটা আসবে, যে আসুক, কানা খোড়া যে আসুক, আমি তাকেই বিয়ে করবো আর কি, এরকম টার্গেট করলাম। এরপর প্রপোজাল আসলো, এবার বিয়েতে রাজি হয়ে গেলাম। আম্মা তো হেবি খুশি। এবার খুঁজে ভাইয়া শহরের মধ্যে অনেক ভালো ভালো ছেলেরা ছিল, আমাকে পছন্দ করতো বা বেশ সচ্ছল পরিবারের ছেলে ছিল, কিন্তু আমার না খুব আনইজি লাগতো যে বিয়ে করবো, তারা জানবে যে ফেসু ডাকে, দেবর বা ননদ থাকলে না হাসে, কি করে, সবসময় এরকম একটা মানসিক এংজাইটির মধ্যে থাকতাম। আমি ভাবছিলাম যে বিয়েই করবো না আর কোনো দিন। প্রচণ্ড একটা অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি না আমি, প্রচণ্ড স্ক্যান্ডাল ছড়িয়ে গেছে এরকম। তো এরপরে হচ্ছে গ্রামের দিকে ছিল বাড়ি, ইঞ্জিনিয়ার, ভাবলাম যে গ্রামের দিকে বাড়ি, অনেক দূরে আমাদের থেকে, হয়তো জানবেই না কোনো দিন, তাহলে এখানেই রাজি হয়ে যাই। বেশ ধনীও না, সাধারণ পরিবার একদম। ইচ্ছা করলে আমি অনেক ধনী পরিবারে বিয়ে করতে পারতাম এরকম, বা অনেক ফ্যাসিলিটি দিয়ে বিয়ে মানে অনেক গর্জিয়াস অনুষ্ঠান হইতো এরকম, তাই রাজি হলাম। কিন্তু ভাই ওর মা ঠিকই খোঁজ নিছে, মা খুব মানে শাশুড়ি আম্মা খুব চালু ছিল আর কি, চালাক। ঠিক ভাই ওই শাহাবুদ্দিন নীলাঞ্জনাশীল একদম তাদের কাছে এসেই পৌঁছাইলো। তারা বলছে পাগল এই সেই, মানে টিজিং করে ছড়াইছে। পরে এমন একটা অ্যাটিটিউড করতো সবাই যে বলতো পাগল বা আজে বাজে, মানে যা মন চায় যার যেরকম ভাবে বলতে লাগলো তার কাছে। সে প্রথমে খুব আদর করছিল আর কি, খুব ভালোবাসছিল, বাণিজ্য মেলায় নিয়ে গেল, খুব ছবি তুললো আমার সাথে, খেতে গিয়েছি রেস্টুরেন্টে। কিন্তু যখন ওই যে ওরা বলছে এগুলো, তখন আমার প্রতি আরও তার খুব ক্ষোভ আর কি,
পারলে এড়িয়ে যায় বিষয়টা। তারপর কিন্তু তার ছেলে আবার খুব পছন্দ করলো আমাকে দেখে, তো এবার বিয়ে ঠিক হলো। সে ডেটটাই উল্টায় ফেললো আর কি। 28 তারিখে আমাদের বিয়ে হওয়ার কথা, 9 সালের 28 এপ্রিল, পয়লা বৈশাখের পরে সে হচ্ছে উল্টায় ফেললো একদম। শাশুড়ি, ওকে। মানে নার্ভাস হয়ে গেলাম যে কি ব্যাপার। আর বিয়ের ব্যাপার ভাই এরকম মেয়েদের যে একবার যদি বলে দেন, যেরকমই হোক, হাই স্ট্যাটাস আর লো স্ট্যাটাস হোক, একবার যদি বলে ফেলেন মানুষকে, না করেন, তাহলে ভাববে কি এই মেয়েটার হয়তো দোষ আসছে কোনো। এই জন্য মনে হয় বিয়েটা নিজে যদি ভেঙে দেন তাও মানুষ আপনাকে ওইভাবে মানে ট্রিট করবে। আর জাহিদ তো অলরেডি অন্যরকম হয়ে গেছে, সে এখন বড় অফিসার হয়ে গেছে। মাঝে মাঝে কথা হয় ফোনে তার সাথে, কিন্তু কিছু বলে না, পজিটিভ ছাড়েও না, মানে ফ্রেন্ডশিপ রাখছে। কথাটা তো বলতো, রাতে ফোন টোন দিত, কিন্তু কোনোদিন বলে না বিয়ে করবে, এগুলো বলে না, বা ছেড়ে দিছে তাও বলে না। বলতো ছোট এখনো, এখন নতুন চাকরি পাইছে, ভাইকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছে আর কি, এরকম বলতো। এখন কিছুই বলতো না আর কি। কী করবো, সিদ্ধান্ত নিলাম বিয়ে করব। পরে হচ্ছে শাশুড়ি আম্মায় একটু খেপে গেলো আর কি আমার প্রতি, জানলো যখন এগুলো, তো বিয়ে ডেটে চেঞ্জ করে ফেলো। পরে 29 তারিখ, শাশুড়ি মা মানে হচ্ছে হবু শাশুড়ি, তখন তো হয়নি। হ্যাঁ, পরে হচ্ছে বিয়ে হবে। শুরু থেকেই ভাই বিভিন্ন ধরনের মানে শুরু করলো। প্রথম দিন যদি আমাদের আক্ত হয়ে মসজিদে হয়েছে, বাসা আসতে দিবে না আমাদের বাসায় আর কি, বিয়ে করে চলে যাবে ওদের, মানে ওর খালা বাসায় উঠছিল না ওখানে আর কি। আমাদের সবাই মামা মামি খালামুনিরা অপেক্ষা করতেছিল যে ও আসবে, ওর বন্ধুদের নিয়ে দেখা করবে, যে ছেলেটা কেমন, দেখে নাই আর কি তারা কেমন, আসতে দিবে না। পর অনেক রিকোয়েস্ট করলাম, সবসময় মানে সে এমন একটা ট্রাপ তৈরি করে রাখলো যে সব কিছু তার কাছ থেকে পারমিশন নিতে হবে, আর তার ছেলে তার পারমিশনেই চলে, এটাও সত্য কথা। রিকোয়েস্ট করতে করতে আসতে দিল, আধা ঘন্টা তার টাইম পেতে দিল যে আধা ঘন্টা থাকতে পারবে। ওর 5টা ফ্রেন্ড নিয়ে আসলো। তারপরে ফোন দিয়ে বললো যে তোমাদের বাসা থেকে 3 ভরি চেইন কেন দিল না। আমি বললাম যে 3 ভরি চেইন কখনো দেয়, 3 ভরিতে তো সীতাহারি বানানো যায়, তাহলে এইটা কেন, সেটা প্রত্যেকটা বিষয় নিয়ে আমার দোষ ধরতে লাগলো আর কি। তারপর বিয়ে হলো, তখন 2 দিন ছিল, মানে ওরকম একদম কমপ্লিট যে ফিজিক্যাল রিলেশন বা ওরকম কিছুই করিনি। এমনি ওর শরীর খুব খারাপ ছিল, ঢাকা থেকে গেছে, ও তো ঢাকা জব করতো তখন, আর আমি বরিশালে থাকতাম। তো গেছে, ওর জ্বর ছিল বা ওরকম গল্প টল্প করছি, বা মোটামুটি হালকা কথাবার্তা, ও ক্লান্ত ছিল, অনেক অসুস্থ ছিল। তো এরপরে 2 দিন ছিল আমাদের বাসায়। আর অনুষ্ঠানটা আমার আব্বাই আর কি অ্যারেঞ্জ করেছিল আর কি, আমাদের বাসায় হয়েছিল, ওরা কোনো অনুষ্ঠান করে নাই। তারপর গায়ে হলুদের কাপড় যখন পাঠাইতে বলছিলাম, পাঠায় না, বলে কি এখনই কি তুলে নিচ্ছি আপনাকে, যে এখনই দিতে হবে সব, এই সে এরকম করে। তাই আমি ভাবছি যেহেতু এটা বলছে, মনে হয় পরে বিশাল করে আর অনুষ্ঠান করবে হয়তো বা, এরকম বলছে, ওরা আশ্বাস দিছে আর কি। তো এরকমভাবে কিছুই করে নাই, সব আমার যতটুকু করে আমার আব্বাই করছে আর কি। তা আমার আব্বাকে আমি বলছি কি, আব্বা বরিশালের সবচেয়ে বড় ক্লাব হচ্ছে বরিশাল ক্লাব, ওইখানে আমাকে হচ্ছে অনুষ্ঠান করে দিবা আর কি। কিন্তু ও মনে মনে কুবুদ্ধি, কিছুই করে নাই। পরে হচ্ছে আর আসলোই না ভাইয়া 6 মাস। কেন আসলো না জানি না, হয়তো বিভিন্ন কারণে ক্ষিপ্ত ছিল না কি, কিছুই বললো না, নতুন জবে জয়েন করেছে সেই কারণে হইতে পারে, জানি না। আমি এগুলো আসলে অজানাই রয়ে গেলো আমার কাছে, আসলো না। ওঠা তো আমি শুরু করতে চাচ্ছি আর ফোকাস করতে চাচ্ছি হচ্ছে আমি যার ফ্যান, সে হচ্ছে এই উপমহাদেশের বরেণ্য রক লিজেন্ড জেমস ভাই। তো ওনার পার্ট থেকে আমি অ্যাকচুয়ালি চাচ্ছি শুরু করতে। তার আগে আমি আপনাকে একটু নিয়ে যেতে চাই পিছনে। সেটা হচ্ছে আপনি যে পরিবারে বড় হয়েছেন, আপনার বাবা কি করতো? আমার বাবা ব্যবসা করতেন, এখনো ব্যবসা করেন। ক ভাই বোন ছিলেন আপনারা? আমি, আমার এক ভাই, আমার আর কোনো ভাই নাই, আর আমার 3 বোন। আপনি কি সবার বড়? আমি সবার বড়। ওকে, তো কেমন পরিবেশে বড় হয়েছেন, মানে আমি জানতে চাচ্ছি যে পারিবারিক আর্থিক অবস্থা বা লেখাপড়া, প্রাথমিক মাধ্যমিক এইসবগুলো যদি একটু আমাদের একটু বলতেন। খুব সাধারণ ফ্যামিলি থেকেই বড় হয়েছি, পড়াশোনা করেছি কিশোরগঞ্জ সাধারণ স্কুল কলেজে পড়াশোনা করেছি। সৌভাগ্য হয় নাই ভালো কোথাও মানে পড়াশোনার চেষ্টা করেছি। সৌভাগ্য হয়নি? সৌভাগ্য হয় নাই, পারিবারিক সচ্ছলতার বিষয় ছিল। তারপর যখন স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ লাইফ আসলো, তখন আবার ওই জেমস ঘরানার ভিতরে চলে যাওয়া। না, জেমস ঘরানার ভিতরে চলে যাওয়া কোন বয়স এটা? এটা আসলে 93-94 থেকে আমি চাচা মামাদের সাথে গানগুলো শোনা হইতো। কিন্তু যখন 97 বা 98 তখন আমি ওই হাই স্কুলের স্টুডেন্ট, তখন থেকেই আর কি আমি মানে বেশি রকম আপনার ওই ওনার ওই আপনার আসক্তি হয়ে যাওয়া, যার জন্য আসলে পড়াশোনার মনটাও একটু মানে গানের প্রতি এত অ্যাডিক্টেড হয়ে গিয়েছিলেন যে আপনি মানে
পড়াশোনার প্রতিও তেমন একটা মন বসতো না? মন বসতো না, হ্যাঁ, আচ্ছা, এক্স্যাক্ট তাই। ওকে, তো তারপরে কি হলো? এটা নিয়ে ফ্যামিলি থেকে চাপ দিত না, মারধর করতো না? প্রচুর চাপ দিত, সবসময়ই চাপ দিত। কারণ আমি আপনার এই তখন একটা হয়তো কি যে ফ্যামিলি থেকে 2 টাকা বা 1 টাকা পেতাম স্কুলে টিফিনের জন্য, আর ওই পয়সাটা জমিয়ে আর কি জেমস ভাইয়ের যে নতুন অ্যালবামগুলো আসতো, মিক্সড হোক বা একক অ্যালবামগুলো ছিল, এগুলো কিনতাম, কিনে শোনার জন্য। ওকে, ট্যাপ রেকর্ডারের সেই ফিতার ক্যাসেট নষ্ট হয়ে যেত, 3-4 কপি করে কিনতে হইতো। জি, তারপরে ওনার পোস্টার ছবি কিনতে হইতো ঘরে টানানোর জন্য, যার জন্য এই মানে একটু পেরেশানিতে থাকতাম আসলে পয়সাগুলা কালেক্ট করার। আচ্ছা, তারপরে ঢাকায় যখন কনসার্ট দেখতে আসতাম তখন প্রথম কনসার্ট কবে দেখেছিলেন মনে আছে? আমি কনসার্ট দেখেছি প্রথম হচ্ছে 97-এ ঢাকায়। আচ্ছা, 97-এ। ওকে, আর আপনার কনসার্ট দেখার জন্য যখন আমি ঢাকা আসতাম, মানে একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। নিশ্চয়ই। খুব 99 বা 2000, জি, এই মুহূর্তে আমি এক্সাক্ট টাইমটা বলতে পারতেছি না। ওই যে ঢাকা আপনার ওই যে এখন বঙ্গবন্ধু স্টেডিয়াম, স্টেডিয়ামে আপনার ওই যে বিসিবির শো ছিল, জি, ক্রিকেটের আপনার ওই যে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে যে একটা শো ছিল, এই শোতে আসছিলাম। আমি 50 টাকা নিয়ে ঢাকা আসি। তখন আমি আমাদের গফরগাঁও থেকে ট্রেনের ছাদে করে কমলাপুর আসি। আচ্ছা, কোনো খরচ হয় নাই, কারণ আমার টার্গেট ছিল এই টাকার মধ্যে শো দেখতে হবে, ব্যাকও করতে হবে, হ্যাঁ, খরচ সব এটার ভিতরে করতে হবে। জি, তখন দেখা গেল যে এই শোতে আপনার পুলিশের আঘাতে আমার এই যে হাতে ফ্র্যাকচার হয়। হ্যাঁ, তারপর এই পুলিশের আঘাত কেন? মানে পুলিশের আঘাত ছিল আপনার, আমি মানে একদম স্টেজের কাছে চলে যেতাম সব সময়, যে গুরুকে যেন কাছ থেকে দেখতে পারি। আচ্ছা, হ্যাঁ, তখন এরকম হাত দিয়ে স্টেজে ধরে রাখলাম, আপনার একটু মানে গ্যাদারিং হয়েছিল ভিতরে। আচ্ছা, কত সালের ঘটনা এটা? এটা 99 বা 2000। 99 বা 2000। ওকে, তখন আপনি কোন ক্লাসের স্টুডেন্ট? তখন আমি ক্লাস 8 এর স্টুডেন্ট। ক্লাস 8 এর স্টুডেন্ট। ওর ডেডিকেশনও দেখবেন প্রিয় শ্রোতা, ওর লাইফের স্টোরি বলতে গেলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ছোটবেলার গল্প, আসলে তেমন কোনো গল্প নাই। এবং ও ক্লাস 8-এ থাকা অবস্থায় জেমসের গানের কি পরিমাণ ফ্যান, ওর মধ্যে মানে ওর ভেতরে জন্ম নিচ্ছে রক গানের প্রতি, এবং সেখানে স্পেশালি জেমসের প্রতি যে ভালোবাসাটা, এবং এটা ওকে কোথায় নিয়ে গেছে সেটা আপনারা যখন ধারাবাহিকভাবে জানবেন, সামনের দিকে আমরা আগাবো, তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, তো ফ্র্যাকচার হয়ে গেল, মানে ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল, আমি স্টেজের কাছাকাছি চলে গিয়েছি, তখন আমি স্টেজে এরকম হাত দিয়ে ধরলাম, আর এরকম মানে পুলিশ লাঠি চার্জ চলতেছে ভিতরে, তো হুট করে একটা আঘাত আমার ওই যে বাঁ হাতের উপরে আর কি পড়লো। তখন আর কি একটু ফ্র্যাকচার, একটু না বেশ মানে পুরো ফ্র্যাকচার হয়ে যায়। আর এই ফ্র্যাকচার হাত নিয়ে আমি কিন্তু পুরো শো শেষ করেছি, গান শুনেছি। তারপর আপনার কমলাপুর রেলওয়ে স্টেশন আমি হেঁটে গিয়েছি। হ্যাঁ, এই ফ্র্যাকচার পেইন ছিল অনেক, আর সারা রাত স্টেশনেই ছিলাম। এরপর সকালের ট্রেনে আমি ব্যাক করি, এই শুধু তাকে দেখার জন্য এবং গান শোনার জন্য। হ্যাঁ, তাকে দেখার জন্য, তাকে শোনার জন্য। ওকে, তারপর এটা ছিল। তো বাসায় যাওয়ার পরে কি হলো? আপনি যখন হাত দেখালেন বা কিছু করলেন? বাসায় যাওয়ার পরে তো বাসায় জায়গা দিচ্ছে না, এখন কি করব, মানে বাবা জায়গা দিচ্ছে না, মা জায়গা দিচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার ওই ট্রিটমেন্ট, আম্মু ট্রিটমেন্ট করাইছে, এরকম ছিল। তারপর দেখা গেল যে উনি আমাদের কিশোরগঞ্জে গিয়েছিলেন 98-এ কিশোরগঞ্জ গিয়েছিলেন। তখনও আমি একটা অ্যাক্সিডেন্ট করি, আপনার ওই শোতে যাওয়ার আগে রাস্তা অ্যাক্সিডেন্ট করি, সাইকেল অ্যাক্সিডেন্ট। আর দুর্ভাগ্যবশত আমার এই যে ডান হাতটা এইখানে একদম পুরো আপনার কেটে যায়। হ্যাঁ, এই কাটা হাত নিয়ে আমি কনসার্টে গিয়েছি। তারপরে একদম কনসার্ট শেষ করে এসে তারপরে আমি আপনার ওই হসপিটাল থেকে আর কি হাত সেলাই করি। মানে আমি চেয়েছি যে জেমস ভাই যে এসেছেন, ওনাকে আমি দেখার জন্য আসছি, ওইটা আমার আগে শেষ করতে হবে। আমি কি পেলাম না এগুলো হচ্ছে পরে। ওনার সাথে আমার প্রথম দেখা হয়
2002-এ হচ্ছে ভালো করে দেখা হয়। এমনিতে 99-এ বা 2000-এ দেখা হয়েছে, কিন্তু এইগুলো হয়তো উনিও মনে রাখে নাই, বা মানে মানে এরকম একটা পরিবেশে দেখা হয়েছে যে মনে রাখার মতো কথাও না। হাতির পুলে সাউন্ড গার্ডেন স্টুডিওতে গিয়েছি, দেখা হয়েছে, অনেক ভক্তরা আসতো, উনিও আপনার সবাইকে টাইম দিতে, ওইভাবে স্পেসিফিক হয়তো ওনার মনে থাকার মতো না। জি। কিন্তু 2002-এ আমি ওনার সাথে ফোনে কন্ট্রাক্ট করে এসেছি যে গুরু আমি আপনার সাথে দেখা করতে আসব। তখন এসএসসি পরীক্ষা দেওয়ার আগে। তো উনি ফোনে আপনি কি বললেন তাকে? উনি আমাকে বললেন যে আমি তোকে মনে রাখবো, তুই এসএসসি পরীক্ষা দিয়ে একেবারে তারপরে আয়। মানে এভাবেই কথা বলেছেন? হ্যাঁ, এভাবেই কথা বলেছেন। উনি সবসময় আমাকে মানে তুইটা সম্বোধন করতেন। না, প্রথম কথোপকথন যেহেতু, সেটাই আমি সেজন্যই বলছি। আচ্ছা, যে তুই একদম তোর পরীক্ষা শেষ করে তারপরে। এর আগে তো আপনার সম্পর্কে জেমস তেমন কিছু জানতো না? জানতো কি না, তবে ওই যে দেখা করার আগে আপনার প্রায় বছরখানেক ফোনে ওনার সাথে আমার কথা হইতো। ওকে, ফোনে কথা হইতো প্রায়। ফোন ধরতো? হ্যাঁ, আমার ফোন ধরতো। ইন্টারেস্টিং। আমি আমার তো তখন পার্সোনাল ফোন ছিল না। আমি আমার এলাকা থেকে যে ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন দিতাম, এটা উনি সেভ করে রেখেছিলেন। আমি বলছি যে আমি তোর এই নাম্বার সেভ করা আছে, তুই আমাকে ফোন দিস। আচ্ছা। অনেক সময় উনি ফোন না ধরতে পারলে উনি কিছুক্ষণ পরে আমাকে কল ব্যাক করতো। ওকে, ভেরি ইন্টারেস্টিং। মানে জেমসের দ্বারা তো এটা আমার কাছে মনে হয় অস্বাভাবিক। আমরা নিজেরাই তো ফোন দিলে ফোন ধরে না। না, গুরু আমাকে ভালোবাসেন। সেটা তো আপনার সঙ্গে মানে সেটা তো পরবর্তীতে ঘটনার কারণে, তখন ইনিশিয়ালি আপনার ফোন ধরবে? তখন হয়েছে কি, আমি আপনার প্রায়ই ওনাকে মানে আমি প্রথম দিকে বিষয়টা বলি, প্রায় ওনাকে আমি ফোন দিতাম। তো যখন উনি ফোন ধরতেন, আমি শুধু বলতাম যে গুরু আমি আপনাকে ফোন দিয়েছিলাম, আমার তো ফোন নাই, আমি ফোন ফ্যাক্সের দোকান থেকে ফোন দিই। আর এই মানে অনেক রিকোয়েস্ট করে বলার পরে উনি ফোন নাম্বারটা উনি সেভ করে রাখেন, যেন উনি আমাকে পান। আর আমি সপ্তাহে একবার ওনাকে ফোন দিতাম, কারণ ফোনের মিনিট ছিল আপনার 8 টাকা। হ্যাঁ, এই 2 মিনিট 3 মিনিট কথা বললে কিন্তু 16 বা 24 টাকা লাগতো। আর ওই টাকাটা আমাকে ম্যানেজ করেই ফোন দিতে হইতো। রাইট। হ্যাঁ, এখনের মতো তো এত সস্তা ছিল না। সেটাও ঠিক। ফোনের একটা ভ্যালু ছিল, যার জন্য মানে এই ভ্যালুটা গুরু আমাকে দিতে বুঝতে পেরেছে যে না ঠিক আছে। ওকে, তারপর আপনার এই এসএসসি পরীক্ষার পরে একদম মানে আমি একদম রেজাল্ট নিয়ে আসছি। এসএসসি পরীক্ষার পরে ফোন দিয়েছি, বললো যে তুই রেজাল্ট নিয়ে আয়, আমি পাস চাই। উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমি পাস চাই, আমি তোর রেজাল্টটা ভালো চাই। এরপরে একদম এসএসসি পরীক্ষা দিয়ে রেজাল্ট নিয়ে তারপরে আমি গুরুর সাথে দেখা করতে আসি, ওনার যে বাড়িধারায়। আচ্ছা, বাড়িধারায় দেখা করতে আসি। এটা যদিও সাউন্ড গার্ডেন স্টুডিওতে অনেকবার দেখা হয়েছে, কিন্তু এই দেখা আর এই দেখা হচ্ছে অনেক ডিফারেন্ট ছিল, কারণ এটা হচ্ছে একদম পার্সোনালি ওনার সাথে আমার মিট করা প্রথম। হ্যাঁ, আসলেন আপনি, উনি তো বললো যে তুমি এই দিন আসবা, বলছিল নাকি? আমাকে উনি টাইম দিয়েছেন যে তুই এই দিন আসবি। হ্যাঁ, এসে এই অ্যাড্রেস দিয়ে দিছে যে তুই গেটে এসে আমার কথা বলবি, আর আমাকে তুই ফোন দিস। হ্যাঁ, আমার তো ফোন নেই, আমি একদম ঠিকানা মতো চলে আসছি। আমার একটা ফ্রেন্ড আর একজন বড় ভাই ঢাকা থাকে, ওদেরকে নিয়ে আসছি। আসার পরে তো আপনার দারোয়ান ঢুকতে দিবে না, বলে কি যে এরকম ভক্ত তো অনেক আসে, প্রত্যেক দিন আসে, দিনে রাতে কন্টিনিউ আসতেছে। আমি গিয়েও পেয়েছি ভক্ত চুল খুলে নিচে বাইরে একদম মানে চুল ওয়ালের পাশে শুয়ে আছে এরকম। তো আমাকে দিচ্ছে না। আমি এইভাবে রাতে 11টা পর্যন্ত, প্রায় 7 ঘন্টার উপরে, 11টা পর্যন্ত আমি বাইরে। আপনার সাথে যারা ছিল? আমার সাথে যারা ছিল তারা আধা ঘন্টা 1 ঘন্টা পরে দুইজনই চলে গেছে। আচ্ছা, কারণ তারা ঢাকা থাকে, তাদের আর এটা মানে ভালো লাগতেছে না। তারা জাস্ট আমাকে মানে চিনানোর জন্য আমার সাথে আসছিল। ওকে। আর একটা ফ্রেন্ড ছিল যে আমার সাথে কিশোরগঞ্জ থেকে এসেছিল, ওর নাম লিখন। ও গুরুর ভক্ত, ও আমার সাথে ছিল। আচ্ছা। আর বাকি 2 জন চলে গিয়েছিল। ওকে। তো তারপরে ফোনে তো কথা বলতে পারছিলেন না, 7 ঘন্টা ওয়েট করে কি হবে? আপনি কি মনে করছিলেন? যে আমি মনে করছিলাম যে গুরু নামবেন, যেহেতু উনি উপরে আছেন, উনি না কোনো সময় নামবেন। 7 ঘন্টা না, তখন যদি এরকম হয়তো যে 7 দিন বা 7 মাস হয়ে গেছে, আমি এখানেই থাকতাম, কারণ আমি ওনার সাথে মিট না করে আমি আসলে যাইতাম না। আচ্ছা। হ্যাঁ, আমি ওনাকে বলেছিলাম যে পাস করেছি, উনি বলছে যে মিষ্টি খাবো, আমি মিষ্টি নিয়ে আসছি। হ্যাঁ, তো আমি মিষ্টি নিয়ে আসছি, পাস করেছি। তারপরে প্রথম এরকম দেখা হবে গুরুর সাথে, মিষ্টি নিয়েই ওয়েট করতেছি। হ্যাঁ, আমি নিয়েই ওয়েট করতেছিলাম। আচ্ছা।
তো এর মাঝখানে অবশ্য গুরু 9টা বা 9:30টার দিকে উনি জানতে পেরেছেন যে আমি আসছি, কারণ ওনার বাসার একজন আপনার ছেলে সে আসছিল নিচে, ওকে দারুণ বলছে যে কিশোরগঞ্জ থেকে এই যে 2টা ছেলে ওয়েট করতেছে। ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কোথায় এসছো, বললাম যে ভাইয়া আমরা তো আসছি কিশোরগঞ্জ থেকে, গুরু টাইম দিয়েছেন, আজকে আমার আসার কথা, আর আমার নাম প্রিন্স, ওনাকে বললে উনি আমাকে চিনবে, আর এই যে ওনার নাম্বার আমি তো ওনাকে কল দিতে পারতেছি না মোবাইলের জন্য। পরে সে বলছে যে তোমরা একটু ওয়েট করো, আমি বসের সাথে কথা বলি। তারপর সে আবার আধা ঘন্টা পরে কিছু আপনার ওই আপনার বিস্কিট নিয়ে আসছে আর কি, যে গুরু পাঠাইছে এবং ভিতরে একটু বসতে দিছে নিচে, যে এখনই উনি নামবে, উনি স্টুডিওতে আছে। তারপর উনি 11টায় উনি নিচে আসছে, রাত 11টা। ইউ আর আওয়ার লিজেন্ড অফকোর্স। এবং কিন্তু আপনাকে যেরকম চড়া স্বভাবের দেখি আমরা, স্টেজ থেকে শুরু করে ইন্টারভিউ সব জায়গাতেই, মানে এই একটা কথা আছে কিন্তু ডাবের ওপরটা কিন্তু অনেক শক্ত হয়, ভেতরটা কিন্তু নরম। হ্যাঁ, সো ভক্তদের সে এত রেসপেক্ট করে মানে বা ভালোবাসে, এটা আপনার যে ক্ষেত্রে হয়েছে বাকি ক্ষেত্রে আমি যে আসলে কি বলবো আমি বুঝতে পারছি না, মানে আমি মিলাইতে পারতেছি না সামহাও। ওকে, ঠিক আছে। তারপর গুরুর সাথে ছবি তুলছি, ওনার অটোগ্রাফ নিয়েছি। আগে তো অটোগ্রাফের ব্যাপার সেলফি ছিল না। হ্যাঁ, তারপর গুরু এই দিন আবার উনি দেশের বাইরে যাবেন। আচ্ছা, হ্যাঁ, উনি মানে বাইরে যান। উনি কত সালের ঘটনা মনে আছে? এটা হচ্ছে 2002 এর ঘটনা। তো উনি আপনার বাইরে যাবেন, দেখলাম যে ওনার ওই লাগেজ টাগেজ নিয়ে আসতে, তবু উনি নিচেই আমাকে আধা ঘন্টার মতো উনি টাইম দিছে। আমি আমার ফ্রেন্ড আমরা ছবি তুলছি, উনি অনেকক্ষণ কথা বলছে, একদম হাঁটতে হাঁটতে আপনার ওই যে ওই ওনার গেট থেকে বাহিরে বের হয়ে আসছেন। হ্যাঁ, তারপর উনি বলছেন যে তুই এখন কোথায় যাবি, কোথায় উঠছিস? হ্যাঁ, বললাম যে আমি এই উত্তরাতে আমার আন্টির বাসায় উঠছি। হ্যাঁ, তারপর উনি মানে ওনার গাড়িতেই উনি এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে আসছে, কারণ উনি তখন ওই যে দেশের বাহিরে যাবেন। আচ্ছা আচ্ছা। উনি ওই এয়ারপোর্টে আমাকে বলছে যে ঠিক আছে আমি এখন এয়ারপোর্টে ঢুকবো, যেতে পারবি কিনা? বলছি যে গুরু আমরা যেতে পারবো, অসুবিধা নেই। হ্যাঁ, তো উনি মানে এই ভালোবাসাটুকু মানে যেটা আমার মানে চাওয়া ছিল না, চাওয়ার চেয়েও বেশি অ্যাকচুয়ালি উনি আমাকে দিয়েছেন। ফাইন, এইখান থেকে পজ দিয়ে আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, মানে পিছনে। সেটা হচ্ছে যে আপনার বাসায় কি হতো জেমসকে নিয়ে, আপনার ব্যক্তিগত লাইফে কি হতো? আপনি কি সারাদিনই জেমসের গান শুনতেন? আমি সারাদিনই জেমস ভাইয়ের গান শুনতাম, সারাদিনে জেমস ভাইয়ের গান শুনতাম। কিন্তু বাসায় প্রচুর প্রবলেম ছিল কি মানে আমার আব্বু একটু আর কি, একটু না ঠিক অনেকটাই মানে মানে খুব কড়া ছিলেন। হ্যাঁ, আমার আব্বুকে আমি অনেক ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তখন উনি অনেক কড়া ছিলেন। এখন আমার আব্বু আবার জেমস ভাইয়ের ফ্যান অনেক, বুঝছেন? জেমস ভাই এখনকার গল্প না, আমি পরে আসবো। হ্যাঁ, তারপর দেখা গেছে এরকম হয়েছে যে আমি আমার পরীক্ষা খারাপ করছি, আমাকে একদম মানে মানে এটা আসলে মিডিয়ায় আমার এইভাবে বলা ঠিক হচ্ছে না। আপনি বলেন, আপনি এখানে অনেক ধরনের গল্প যায়। এখানে মানে হাতে দাগ আছে পুরা, যে ক্যাসেট গলায় একদম হাতের মধ্যে ফেলায় দিছে। ক্যাসেট গলিয়ে মানে একদম মানে আগুনে পুরাই হাতে ফেলায় দিছে। এই গান শুনতে শুনতে আপনার পরীক্ষা খারাপ হতো এই কারণে? একদিন রাতে সারা রাত্র মানে ওই যে নারিকেল গাছের সাথে বেঁধে রাখছে, যে কেন ওই কনসার্টে গিয়েছিলাম, ঢাকায় আসছিলাম। তারপরেও আপনাকে এখান থেকে ছুটাতে পারে? আমাকে ছুটাইতে পারে নাই। আমাকে এরকম হয়েছে যে মানে প্রচুর আপনার মানে ওই নির্যাতন মুখোমুখি, শুধু ফ্যামিলিতে না, ফ্যামিলির বাইরেও। চুল বড় ছিল, মানে ওই রাস্তায় অনেকেই মানে পাগল বলতো, তখন তো পাগল ছাগল। হ্যাঁ, মফস্বল তো রিয়েলি টাফ। একটা চুল বড় রেখে একটা ছেলে এইরকম বয়সে এসএসসি পরীক্ষার্থী, হ্যাঁ, মানে জেমসকে ফলো করতেন? হ্যাঁ, গুরুকে সবসময় ফলো করতাম। ওনার লাইফস্টাইল, যেমন আমার স্কুলের ড্রেস ছিল আপনার সাদা শার্ট কালো প্যান্ট, আমি আপনার ব্লু জিন্স আর সাদা পাঞ্জাবি পরতাম। প্রচুর টিচারের আপনার ব্যত্রাঘাত পাইছি, কিন্তু মানে আমি আমার আদর্শ বা বলেন যে গুরুর স্টাইল থেকে আমি এক চুলো নড়ি নাই। তো এগুলো তো আপনি তখনও বোধহয় জেমসকে বলতে পারেননি, ফার্স্ট যখন আপনার দেখা, তখনও তো বলতে পারেন? না, কখনোই বলতে পারি না, এখনো বলতে পারি না। এখনো বলতে পারেন নাই, কিন্তু এখন অনেক কিছুই মানে জেমসের সঙ্গে ওনার যে আত্মিক সম্পর্কটা, সেটা অবাক করার মতো। আমরা সেটা সামনের দিকে গেলে বুঝতে পারবো প্রিয় শ্রোতা। এবং আজকে এই গল্পটা একটু ডিফারেন্ট, এই কারণে ডিফারেন্ট কারণ আমি জানি যে আমরা যখন একটা মানুষকে পছন্দ করি, সেলিব্রিটিরা
দূরের আকাশের তারার মতো হয়, তাদেরকে ছোঁয়া যায় না, ধরা যায় না। একটা এথিক্সও আছে এই জায়গাটা থেকে যে সেলিব্রিটিদেরকে দূরে রাখাটাই ভালো, তাদেরকে ব্যক্তি খুব কাছাকাছি জীবনে না নেওয়াটাই ভালো, এবং সেলিব্রিটিরা সেটা মেনটেনও করেন। এবং অনেক সময় যেটা হয়, খুব কাছাকাছি গিয়ে দেখা যায় যে ওই সেলিব্রিটি ব্যাপারটা, ইমেজটা আর তখন আর থাকে না, তখন সেলিব্রিটিও কষ্ট পান, যিনি যান তিনিও কষ্ট পান। কিন্তু কিছু কিছু ব্যতিক্রম ঘটনা থাকে, যে ব্যতিক্রম ঘটনাগুলো আজকে আমাদের সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে উপস্থাপন করবার। প্রিন্স, আমরা যেখানটায় ছিলাম, আপনি বলছিলেন যে জেমসের সঙ্গে আপনার ফার্স্ট দেখা হলো, তো উত্তরাতে যাওয়ার পথে এয়ারপোর্টে আপনাদেরকে নামিয়ে দিল, তারপরে কি হলো? তারপর আমি আমার আন্টির বাসায় চলে যাই। এরপর আমি পরের দিন আমি আমার গ্রামের বাড়িতে আমি ব্যাক করি। এটা ছিল মানে গুরুর সাথে আমার প্রথম দেখা, মানে প্রথম দেখা তার আগে হয়েছে, এটা জাস্ট একদম মানে পার্সোনালি এইভাবে মানে ওনার সাথে পরিচয় হওয়া, ওনাকে কাছে পাওয়া, এটা ছিল আমার প্রথম। আরও আপনার কিছু ঘটনা আমি উল্লেখ করব, মানে ওনার জন্য যেটা হয়েছে। আমি আমার এরকম 2000 সনের ঘটনা, আমি 2000 সনে ফার্স্ট জানতে পারি যে ওনার বার্থডে হচ্ছে অক্টোবরের 2 তারিখ। আমি তখন থেকেই আমি ঘরোয়াভাবে ওনার বার্থডেটা আমি পালন করি, ঘরে একটু কেক টেক কাটি, ঘরের মধ্যে নিজের ঘরে আমার ফ্রেন্ডদেরকে নিয়ে আপনার একটু ওনার সম্পর্কে মানে আলোচনা করি, ওনার লাইফস্টাইল, তারপরে ওনার জন্য চেষ্টা করি একটু মসজিদে একটু দোয়া মাহফিলের আয়োজন বা নিজেরা দোয়া করি। এগুলো জানতো না, এইগুলা জানতেন না। আচ্ছা, এইগুলা জানতেন না। তারপর আপনার উনি যখন 2000 সন থেকে ওনার বার্থডেটা আমি পালন করে আসতেছি ঘরোয়াভাবে, এবং 2000 সনে আমার থানা হচ্ছে হোসেনপুর, কিশোরগঞ্জ জেলা হোসেনপুর। এখানে একটা মেইন রুট, আমি এটার নামকরণ করেছি নিজ উদ্যোগে জেমস রুট, যেটা হচ্ছে মেইন একটা রুট, ঢাকার বাস চলে এই রুট দিয়ে। তো এই রুটের নামকরণ করেছি জেমস রুট। ছবি অনেক ছবি আছে এই রুটের। নিজে নামকরণ করেছেন? নিজের নামকরণ কেমনে করলেন এটা আপনার ওই যে নিজে ওই যে ছোট ছোট আপনার ওই যে প্লেকার্ড টাইপের আপনার ওই যে টিনের মধ্যে আপনার পেইন্টিং করে লিখেছি যে স্বাগতম জেমস রুট এরো দিয়ে, একদম বিদ্যুতের পিলারগুলোতে আমি আপনার এগুলো মেরে দিয়েছি। মানে এরকম হয়েছে যে সাইকেল দিয়ে যাচ্ছি, এক ফ্রেন্ডকে বললাম যে তুই সাইকেলটা ধর, আমি এটা মাইরে দিই। আচ্ছা, মেরে দিয়েছি, মানে নিজ উদ্যোগে নিজের দিয়ে জেমস রুট করে দিয়েছি। এইটার জন্য হইলো কি আমাকে মানে পুলিশ ধরে নিয়ে গেছে একদিন। আচ্ছা, এটা কি 2000 সালের ঘটনা? এটা 2000 সনের ঘটনা। আচ্ছা, কিভাবে ধরলো? পুলিশ ধরে নিয়ে গেছে, আমাদের টিওনো এই রোডে যাচ্ছে, সে হঠাৎ দেখলো কি এরকম কে লাগাইছে, উনি দেখে উনি নাইমা ধরে পুলিশে আপনার মেসেজ দিয়েছে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো মানে একদিন ছিলামও থানার হাজতে একদিন ছিলামও। তো কি করলো, আমাকে বন্দি করলো একদিনের জন্য। ভালোবাসা তো আর বন্দি করতে পারে না। এখনো জেমস রোড নামে সবাই চিনে। আসলে এই কোন রোডটা এটা বলেন তো? এটা আমার হোসেনপুর উপজেলা, কিশোরগঞ্জ জেলা। কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলা। এটা হচ্ছে আপনার এই রুটটা কলেজের মোড় থেকে একদম হসপিটাল মোড় পর্যন্ত একটা রুট, প্রায় 1 কিলোমিটারের মতো পাকা রাস্তা। তো মেইন রুট, ঢাকার বাস চলে হচ্ছে এই রুটে। ও, ওইটুকুর নাম হয়েছে জেমস রোড। সবাই জেমস রোড নামে চিনে। আচ্ছা, এই জেমস রোডের আশেপাশে যদি কেউ থেকে থাকেন আজকে আমাদের স্টুডিওতে যারা শুনছেন, তারা প্লিজ এই রোডটার ছবি তুলে আমার ফেসবুকে এটা পোস্ট করবেন, আমি একটু দেখতে চাই এই রোডটা। এবং আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/KEBRIA.RJ। পেজটি RJ কিবরিয়া নামে আছে, ওখানে গিয়ে লাইক দেবেন প্লিজ। হ্যাঁ, বলেন। তারপর আমাকে তো জেলে রাখতে পারলো না, একদিন পরে আমি তো চলেই আসলাম। হ্যাঁ, কিন্তু মানে এই জেলের যে আমার যে সময়টুকু, এইটুকু না আমাকে আরো মানে একদম মানে পাগল করে দিয়েছে যে জেমস ভাইয়ের জন্য। আচ্ছা, হ্যাঁ, আর ফিল করেছি তখন জেমস ভাইয়ের সেই গান জেল থেকে বলছি। ওকে, তারপর এই ছিল আমার মানে জেমস রুট করার যে ছোট্ট ইতিহাস। আর এই জেমস রুটের বিষয়টা আমি 2002-এ যখন এই গুরুর সাথে আমার প্রথম দেখা হয়েছে, তখন আমি বিষয়টা ওনার সাথে শেয়ার করছি, ওনাকে ছবিও দেখাইছি যে গুরু, এই যে আপনার নামে একটা রোডের নামকরণ করতেছি আমরা বন্ধুরা, আমার উদ্যোগে আপনি একটু দোয়া করেন যেন মানে শেষ পর্যন্ত যেন এটা ঠিক থাকে। গত বছর এই যে ইত্তেফাক পত্রিকা এটা নিয়ে রিপোর্ট করছে যে ওই জেমস রোড নিয়ে।
হ্যাঁ, তো এখনো মানুষ জেমস রুড নামেই চিনেন। ওকে, ফাইন। সো 2002 সালে দেখা হলো, এর আগে তো অনেক অত্যাচার সহ্য করতেই হয়েছে। দেখা হওয়ার পরের কাহিনীগুলো দিকে সামনে দেখা হওয়ার পরে আপনার ওই যখন ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছি তখন আমি প্রায় চলে আসতাম, বাসা চিনি, এখন তো আমি লিজেন্ডের বাসা চিনে গেছি, আমি হুট হাট চলে আসতাম। আর উনি কখনো আমাকে না করতেন না যে তুই আসিস না, আসলে উনি অনেক খুশি হইতেন, উনি টাইম দিতেন। আমি ওনার সাথে একসাথে বসে ডিনার করার মানে সৌভাগ্য হয়েছে, ওনার স্টুডিওতে রেকর্ডিং এর সময় থাকার সৌভাগ্য হয়েছে, ওনার যে বাড়ি ধারাতে, ওনার লাইফস্টাইল, ওনার সাথে কনসার্টে যাওয়া, এগুলার সৌভাগ্য হয়েছে। কিন্তু তখন হলো কি যে আমার ফ্যামিলি থেকে আমার উপরে আরো ব্যাপক প্রেশার চলে আসছে, কারণ আমি পড়াশোনা ফেলে শুধু চলে আসি ঢাকা, চলে যাই চিটাং, চলে যাই রংপুর, মানে ওনার শো যেখানে যান আপনি আমি আসি, ওনার শো মিস নাই, আমি আসি। তারপর বাসা থেকে টাকা পয়সা দেওয়া বন্ধ করছে, তখন আমি টিউশনই করেছি। এরকম হয়েছে যে আমি পয়সা দিয়ে টিকিট কাটতে পারি, আমার কাছে টাকা ছিল না, আমাকে আনসার সারা রাত্র আটকায় রাখছে রেলওয়ে স্টেশনে। হ্যাঁ, তবু আমি মানে কখনোই মন খারাপ করি নাই, চেষ্টা করছি যে ওনার সব কয়টা শোতে আপনার আমি গিয়েছি, ওনার ছবি কিনতাম, যত্ন করে বাধাই করতাম, লেমিনেটিং করে রাখতাম যেন ছবিগুলো নষ্ট না হয়, এখনো অনেক স্মৃতি আছে। এর আস্তে আস্তে যেটা হলো যে আপনার ইন্টারমিডিয়েট আমি একবার রেজাল্ট আমার খারাপ হয়েছে, আমি এটা করতে গিয়ে কি আমি আপনার পরীক্ষাগুলো সবগুলো দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিয়ে চিটাংয়ে ওনার শো ছিল, আমি একদম চিটাং চলে যাই কিশোরগঞ্জ থেকে। আমি ভাবছি যে প্র্যাকটিক্যাল না দিলে তো কিছু হবে না, শোটা তো আমার মানে যাওয়া উচিত, আমি তো ভক্ত। কিন্তু আমার এই প্র্যাকটিক্যালটা না দেওয়ার জন্য আমার রেজাল্টটা খারাপ হয়। তো কলেজের অধ্যক্ষ মহোদয়ের সাথে আমার কথা বলতে হয়েছিল, তো উনি আমাকে যে তোমাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না, তুমি মানে এই কলেজের লাইফে তুমি একটা কলঙ্ক, যে এইরকম একটা সহজ সাবজেক্টে তুমি ফেল করছো। তো তার কাছে আপনার কলেজের প্রিন্সিপাল কি জানতো, বুঝতো যে আলটিমেটলি এরকম, যে আমি জেমসের জন্য এরকম হচ্ছে, গুরুর ভক্ত। পরে আমি বলছি যে আসলে গুরুর একটা কনসার্ট ছিল, তো এই জন্য স্যার আমি তো মানে গুরুত্ব দিই না, আসলে পরীক্ষাটা আমাকে ক্ষমা করেন। আমি যে পরে উনি বলল যে তোমার তো মানে সামনের বছর যদি পরীক্ষা দাও, এই গুরুর কনসার্ট হলে আবার তো দিবা না পরীক্ষা। আমি বলছি না, আমি দিব, হ্যাঁ আমি কনসার্টে যাব না, আমি পরীক্ষাটা দিব। হ্যাঁ, এই মানে এই প্রমিস করে আর কি পরের বছর উনি আমাকে সুযোগ দেন পরীক্ষাটা দেওয়ার। মানে এক বছর আপনাকে ড্রপ দিতে হয়? এক বছর আমাকে ড্রপ দিতে হয়েছিল। আচ্ছা, আপনি যখন এই কাজগুলো করতেন বা আপনি যেটা করতেছেন, আপনার কাছে এটা পাগলামো মনে হতো না? আপনার কাছে মনে হতো কি, মানে আমাদের সবার কাছে তো মনে হচ্ছে এটা একটা চরম পর্যায়ের পাগলামো, এবং ফ্যামিলির বড় সন্তান আপনি। আমার তো এইজ তখন কম ছিল, এখনের এই যে থাকলে হয়তো সেটা করতাম না, বা করতাম, আমি এখনো আরো বেশি করি, তখন তো অল্প করতাম, এখনো বেশি করি। এখন তো আপনি অনেক লিবার্টি পেয়েছেন, 18 বছরের উপরে বয়স, তো এটা তো স্বাধীনতা আছে, সে কারণে হয়তো নিজের মতো করে করছেন, কিন্তু আপনার কাছে এটা কখনো পাগলামো মনে হয় না? না, আমি যেটা করতেছি এটাই সঠিক, এরকম। আমি ওই যে চোখের এই পাশে আইপিএস করেছিলাম, জেমস যেটা করেছে সেরকম। এটাও 2002 বা 3-এ, আচ্ছা 3-এর শুরুতে বা 2-এর শেষে এরকম, না সরি 3-এ করেছি এটা। তো 3-এ করেছি, 3-এ মানে হঠাৎ পাগলা হওয়া একটা অ্যালবাম আসলো, ডুয়েট, গুরু একটা অ্যালবাম চলে আসলো, দেখলাম যে এখানে কি, ভাবলাম যে এটা মনে হয় প্রিন্টিং এর সমস্যা হয়েছে, যে এই ক্যাসেটের কাভার প্রিন্টিং এখানে কোনো দাগ লাগছে, আরেকটা কিনছি না, এটা তো একই অবস্থা। পরে ময়মনসিংহ চলে গেছি, যে কিশোরগঞ্জের যে ক্যাসেট দোকানে দেখি সেম দাগ, ওখানে সেম দাগ, জিজ্ঞাসা করছে ভাই আসলে এই দাগটা কিসের? এইটা তো জেমস উনি বিদেশ থেকে আপনার একটু স্টাইল করে আসছেন, ঠিক আছে, এটা মানে নতুন, ওয়ার্ল্ডে নতুন, আমার তো এটা করতে হবে, বাংলাদেশে তো এটা করা যায় না, বাংলাদেশে তো এটা করা যায় না। এটা আমি গুরুর সাথেও শেয়ার করি নাই, ভাবলাম যে কোথায় করি। আমি 1-2 মাস ঘুরছি, যে এটা কেউ বুঝেই না এটা আসলে কি, এই ভ্রুটা ফুটা করে এখানে একটা রিং পরানো। আমাদের যারা লিসনার আছেন রেডিওতে, তাদের সহজ করার জন্য বলছি, মানে জেমসের এটা কিন্তু খুবই পপুলার একটা স্টাইল, কিন্তু এটা খুব কঠিন, যে কেউ ফলো করা এটা খুব কঠিন, কারণ ভ্রুটাকে ফুটা করে ওখানে একটা রিং পরানো এখন বাংলাদেশে অহরহ পাড়াগুলোতে হয়তো বা সম্ভব, কিন্তু সেই সময়টা তো সম্ভব ছিল না। তারপর আমি 2-3 মাস ট্রাই করার পরে আমি জেমস ভাইকে ফোন দিয়েছি যে গুরু আমি এই স্টাইলটা করতে চাই। আমি আসলে তখন এটা নামও জানা, কি স্টাইল করতে চাস তুই?
অবশ্যই। যে গুরু আপনি যে চোখের এখানে একটা যে দোল টাইপের পড়েছেন, বলে কি যাহারি এগুলো করিস না, এগুলো তো আমি বিদেশ থেকে করে নিয়ে এসেছি, আমেরিকা থেকে করছি, এগুলো তো বাংলাদেশে নাই, এগুলো পাগলামি করিস না। তবু আমি করেছি। কোথায় করলাম? হসপিটালে করলাম। টাকা দিয়ে ওই যে যারা ওই যে কেটে টেটে গেলে সেলাই করে, ওই সুচ দিয়ে আমি অনেক রিকোয়েস্ট করে না, ঠিক আছে। কিন্তু যারা যে জব করে হসপিটালে, সে না, আপনার কিছু বয় থাকে না, ওদেরকে দিয়ে আমি এটা করায় নিছি। কোনো ইনফেকশন হলে চোখের মতো একটা জায়গা, আমার অলরেডি বা চোখে আমি কম ভীষণ 20 বা 15% ভীষণ এখন। কি বলেন? এটার কারণে আমি জানি না ঠিক, তবে এরপরেই আমি বুঝতে পারলাম যে ভীষণটা কমে গেছে। তো কখন ভীষণটা কমছে? একবার এটা করার মনে হয় 7-8 মাস পরে আমি। আচ্ছা, তাহলে একটা কাজ করি আমরা কিন্তু আপনার যখন গল্পটা শুনছিলাম অনেক রকমের হেডলাইন পেয়ে গেছি। ইউটিউবে হেডলাইন কি হতে পারে? যে ভিডিওটা হচ্ছে আমরা দিব ইউটিউবে। আচ্ছা, হেডলাইন কিরকম হতে পারে? যে জেমসের কারণে অন্ধ হয়ে গেলেন তার এক পাগল ভক্ত। না, সরি, এটা কখনোই না। আমি জাস্ট কিডিং। কারণ ইউটিউবে এরকম অসংখ্য পচা হেডলাইন আছে, ভিতরে আসলে কিছুই নাই এরকম কন্টেন্ট। আমি জাস্ট মজা করার জন্য বলতেছি, কিন্তু আমার মনে হয় ওই বেশি কষ্ট পাবে। দেখেন, মানে মানুষের ভালোবাসাটা কত মারাত্মক হতে পারে, কত ভয়াবহ হতে পারে। এবং এটা আমার যেটা মনে হয় যে ওর 2 চোখ যদি অন্ধ হয়ে যায় এবং ওটা যদি জেমসের জন্য দিয়ে দিতে হয়, ও সেই টাইপের পাগল ফ্যান। মাই গুডনেস। এটা অবশ্যই আমার। তারপর এই 7-8 মাস পরে হইল কি, আমি একটা কনসার্টে গিয়েছিলাম, আপনার এটা হচ্ছে ইয়াতে, ওই যে কি বলে কেরানীগঞ্জের এই দিকে। প্রিয় শ্রোতা, এইখান থেকে আমরা ফিরবো। এতটুকু পার্ট আপনি একেবারে আনএডিট অবস্থায় আপনি শুনতে পাচ্ছেন অনেরে। আমরা এই পার্টের একটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি, যে কে এই পাগল ভক্ত এবং এই পাগলামোর চূড়ান্ত কত বড় হতে পারে নিজের বাপের জমি বিক্রি করে জেমসের নামে কোনো কিছু করা। এবং সেই জায়গাগুলোতে আমরা আসতেছি, কেবল তো চোখে আছেন আপনি, আরও কত কি। এটা হয়তো বা ওকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে পত্রপত্রিকাতে, অনেকে পড়েছেন, তাকে আজকে আপনারা সরাসরি শুনতে পাচ্ছেন আমাদের রেডিওতে। পাগলামোর চূড়ান্ত কাকে বলে। এবং ওকে যদি আপনারা দেখতে চান, আমরা একটা ভিডিও আপলোড করছি আমাদের ইউটিউব চ্যানেলে, প্লিজ কাম হিয়ার। আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি, youtube.com/dfm904। আমাদের চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি নোটিফিকেশন বাটনটি অন রাখবেন। আমরা একটা ভিডিও আপলোড করছি এক্ষুনি, আপনি চলে আসুন। জি বলুন। তারপর শীতের সময় আমি কনসার্টে আসছিলাম ঢাকায়, ওই যে কেরানীগঞ্জের এই পাশটাতে। তখন আপনার ওই যে এই এক ভক্তের মানে আপনার ওই যে শাল লেগে আমার এটা কিন্তু একবার ছিঁড়ে গিয়েছিল। ওই পিয়ার্সিংটা ছিঁড়ে গিয়েছিল? পিয়ার্সিং একদম আমার ওই যে আপনার স্কিন মাংস সহ উঠে গেছিল। ওটা হারিয়ে ফেলছি তখন। আর এইরকম মানে ভ্রুটার এমন অবস্থা যে ওখানে নতুন করে করার সুযোগ নেই। তারপরে নতুন করে আবারও করছি। এরপরে যখন এটা শুকাইলো, তখন আমি ওই যে গ্রামের মহিলারা নাক কান ফুরায়, তাদেরকে দিয়ে একবার ট্রাই করছি এই ভ্রু আবার। একটা হচ্ছে নাক কান ফুটার, সেটা আলাদা হিসাব, কিন্তু ভ্রু মানে হচ্ছে যে ভ্রুর তো একদম নিচ দিয়ে নিয়ে উপর। ওরে বাবা! এটা প্রথম উনি করার সময় আপনার ওই সূচ ভেঙে গেছিল, তারপরে মোটা সূচ দিয়ে আবার করাইছি। মানে এটা আমার একটা ছিঁড়ে যাওয়ার পরে এখানে দাগ আছে, আপনি হয়তো দেখলে বুঝবেন। ও মাই গড! এটাও টিকে নাই, এটা আপনার ফোঁটা বন্ধ হয়ে গেছে। এরপরে বসুন্ধরা সিটি তখন নতুন আসছিলাম শপিং করতে, এসে দেখি যে আপনার এটা করাচ্ছে এখানে। ওকে, পরে এটা আপনার সুন্দর করে আপনার লাস্ট ওইখান থেকে করাইছিলাম। ছিল 2009 পর্যন্ত। ও জেমস কি এই স্টোরিটা জানে না? বোধহয় উনি দেখেছেন, কিন্তু আমি বলি নাই। বললে উনি আসলে হয়তো আমাকে বকাঝকা করবেন, যার জন্য জেমসের আজকের এই এপিসোডটা শোনা উচিত। এবং আমি জানি হয়তো জেমসের কাছে এপিসোডটা যাবে টুডে অর টুমোরো। জেমসের কাছাকাছি যারা আছেন তাদের আমি জানি জেমস অনেক ব্যস্ত। আমরা রিকোয়েস্ট করব যে জেমস ভাইকে অন্তত আজকের এই এপিসোডটা দিয়ে দেবার জন্য। আমি জানি জেমস তার জীবনে অসংখ্য পাগল ভক্তের সন্ধান পেয়েছেন এবং জেমস সেটা ডিজার্ভ করে। বাংলাদেশের আমি বলবো বিগেস্ট রক লিজেন্ড, এবং যাকে আমরা প্রাউডলি বলি যে হিজ ইন্টারন্যাশনাল, যেটা আপনি শুরুতেই বলছিলেন যে পুরো উপমহাদেশের মধ্যে যাকে এক নামে সবাই চেনেন, আমাদের অনেক গর্বের। সুতরাং তার পাগল ভক্ত থাকবে, খুব স্বাভাবিক। কিন্তু এই রকম পাগল ভক্ত যে লেখাপড়া নাই, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে জেমসের জন্য, এবং এখনও তাই, আমরা ধারাবাহিকভাবে সামনের দিকে আরও আগাতে চাই। জি, তারপর 2007-এর লাস্টে আমি ঢাকায় আসি।
ঢাকায় আসি 2008-এ আপনার এইভাবেই ঘোরাফেরা করতে থাকি। ওই মানে তখন হইলো কি যে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি আপনার ওই গ্র্যাজুয়েশনের জন্য ওই মানে কলেজে ভর্তি হয়েছি, কিন্তু চুল বড়, ঠিক মতো আপনার কলেজেও শান্তি পাই না। সবাই মানে এই যারা ওই ফ্রেন্ড বা জুনিয়র সিনিয়র সবাই একটু টিজ করে যে এরকম চুল বড় মেয়েদের মতো থাকে না, মুফস্বল আগে এরকম ছিল, পাগল টাগল বলতো। খুব মানে ডিস্টার্ব ফিল করতাম, কলেজে যাইতে ইচ্ছা করতো না। টিচাররা দাঁড় করায় রাখতো কান ধরিয়া, বের করে দিত যে চুল কাইটা তারপরে ঢুক। কিন্তু আমি কখনো মানে তাদের মানে কথা শুনি নাই। তারপর ঢাকায় চলে আসছি যে ভাল লাগতেছে না। ফ্যামিলিতে মানে 2-3 বছর হইলো যে আমার ফাদার আমার সাথে কথা বলেন না, মাথা চুল বড় রাখছি। কারণ প্রত্যেক দিন এই মানে আমি কখনো কারোর সাথে ঝগড়া বিবাদ করতাম না, কিন্তু মানে শুধু শুধু মানুষ নালিশ করতো আব্বুর কাছে যে এই ফসল থেকে উঠে আসছি তো, আমার বাবার একদম মানে রক্তের পয়সা খরচ করে। কিসের বিজনেস ছিল না? ছোট বিজনেস আসলে, ওই যে একটু স্টক মালের বিজনেস আর ওই যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফির বিজনেস ছিল, একদম মানে খুব পুয়ার বিজনেস। সৎ পয়সা 2 নম্বরই করার কোনো সুযোগ নাই, আর আপনি এগুলো কিনে কিনে ব্যয় করছেন হচ্ছে এগুলো ঝাক্কার নাক্কা দেহ দোলনা। আসলে এটা ভালোবাসার জায়গা থেকে। এক্স্যাক্টলি, উই অলসো রেসপেক্ট দ্যাট, যে আপনি যাই ভালোবাসেন না কেন যে ওই জিনিসটা থেকে একটা না একটা রেজাল্ট অফকোর্স আসবে। ওর ভালোবাসাটা কত বড় রেজাল্টের জায়গায় এসছে সেই জায়গাটায়। বাট আমরা আজকের অনুষ্ঠানটা থেকে কাউকে ইন্সপায়ার করতে চাই না এরকম পাগল ভালোবাসার, এবং সেটা জীবনে অনেক সময় ভয়ানক আকার ধারণ করতে পারে। জেমস ভাই হয়তো অনেক ভালো মানুষ, সে কারণে হয়তো ওর জীবনে একটা গতি হয়েছে, কিন্তু সবার জীবনে কিন্তু এটা হয় না। হ্যাঁ, এবং এত পাগল ভালোবেসে কাছে গিয়ে অনেক সময় কষ্ট পেতে হয়, অনেক কষ্ট পেতে হয়। জি প্রিন্স ভাই বলুন। তারপর ঢাকায় আসছি। ঢাকায় আসার পরে দেখা গেছে যে আমাকে ফ্রেন্ডরা অনেক হেল্প করছে। এর মধ্যে আমি নাম বলবো, লিখন অনেক হেল্প করছে, মহসিন অনেক হেল্প করছে। কি ধরনের হেল্প? ওরা আমাকে টাকা দিয়ে হেল্প করছে সরাসরি, যে আমি ঢাকা আছি যে সার্ভাইভ করার জন্য 500 টাকা নাও, তুমি একটু মানে চেষ্টা করো কিছু করার। এবারে ঢাকায় 1 বছর 1.5 বছর ঘোরাঘুরি করার পরে আপনার আমি একটা চাকরি নেই উত্তরাতে। আচ্ছা, তখন অফিসের জন্য আমার চুল কাটতে হয় আর আইপিআরসটা আমার মানে ওপেন করা লাগে। ওকে, কিন্তু তখন মানে আসলে আমার মানে পিছনে দেয়াল ছিল, আমার কিছু করার ছিল না। চুল কাটার পরে আমি 5-7 দিন একটু অস্বাভাবিক ছিলাম। কত বছর ছিল আপনার এই চুল? চুল ছিল আমার 2000 সন থেকে চুলটা আমার রাখা। প্রায় 7 বছর যাবত আপনি 8 বছর এই চুল হয়ে বড় করে জেমসের মতো করে চুল রেখেছেন। হ্যাঁ। ওকে, তারপর এই চুলটা আসলে কাটার যে কি কষ্টের, এটা আসলে ভয়ানক কষ্টের, বোঝানো যায় না। ভয়ানক কষ্ট, ভালোবাসার জায়গা থেকে এটা করা মানে মনে হচ্ছে যে কি যেন চলে গেছে, মানে কি যেন নাই ভিতরে এই চুলটা চলে যাওয়ার পরে। আপনার 7 বছর রাখার পরে চুল এত ঘন, আমি অবাক হচ্ছি। না, আমার সৃষ্টিকর্তা আপনার প্রতি যথেষ্ট সদয়। আমি মাত্র একবার বড় করেছিলাম 2 মাসের জন্য, আমার অর্ধেক চুল পড়ে গেছে, এবং তারপরে এই যে ছোট করেছি আর কখনো বড় করার চিন্তাও করিনি। ওকে, তো তারপর আপনার প্রাইভেট জবে আসি। জবের পাশাপাশি আমি খুব সংগ্রাম করে ঢাকায় দাঁড়িয়েছি। এখন আপনাদের দোয়ায় আমার মানে গাড়ি, ফ্ল্যাট সব কিছুই করেছি, সবাই নিজের চেষ্টায়। আমি জানি, আমি গল্পটা এক লাইনে শেষ করে দিতে চাই না, আমি একটু ধারাবাহিকভাবে যেতে চাই। তারপরে জেমস ভাইয়ের সাথে আপনার সম্পর্কগুলো কেমন ভাবে, তারপর ঢাকায় যখন আমি আসলে চুল কেটে ফেললাম, তখন আমি মানে লজ্জায় আমি আর গুরুর সাথে আর দেখা করি না, কাছেই যাই না। কনসার্টে গেলে একদম পিছন থেকে দেখে আসি। যদি উনি আমাকে সামনে দেখে যে চুল নাই, তখন ভাববে যে ও তো ফালতু ছেলে। এই ভয়টা ভিতরে কাজ করতো যে আল্লাহ, তার ফ্যান, আমি চুল রাখছি, এখন নিজের প্রয়োজনে চুল ছাড়লাম। মানে এই যে ভয়, এই ভয়টা আমাকে একটু দূরে সরায় দেয় তখন, যে জেমস ভাই হয়তো কষ্ট পাবে। মানে আমি ভাবতাম যে আমি ভালোবাসি, আমাকেও বাসে, এই ভালোবাসাবাসি থেকে হয়তো উনি কষ্টও পেতে পারে। হ্যাঁ, কিন্তু যখন দেখলাম যে না, এই চুল কাটার পরে বা আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে জেমস ভাই আরো বেশি ভালোবাসে, তার মানে যে উনি তো আমার ভালো চায়। আমি যদি সেই পরিবেশে থাকতাম তাহলে হয়তো আমি খারাপ থাকতাম, উনি হয়তো মানে হয়তো এখন ওনার ভক্ত হিসেবে যে একটা অবস্থানে আছি, এখন ওনার ভালো লাগে যে আমার ভক্ত ভালো আছে। খারাপ থাকলে তো খারাপ লাগবে যে আল্লাহ কেমন আছে আমার ভক্ত, তাই না? তো এই জায়গাটা থেকে বুঝি যে এখন হয়তো ওনার ভালো লাগে। রাইট না, কিন্তু এখনকার গল্পটা হয়তো একটু মিক্সিং টাইপের গল্প হবে। একটা গল্প আমি এরকম শুনেছি, বোধহয় বিলবোর্ড টানানো বা কিছু একটা, এটার গল্পটা একটু শুনি তো। এটার গল্পটা হচ্ছে 2015
2015 সনে আপনার এই 51তম বার্থডে ছিল। 51তম বার্থডে ছিল, তখন আমি মানে এই যে দীর্ঘদিন জেমস ভাই এত বয়স হয়ে গেছে, 51, 52, 53, 54 বছর। না আসলে এটা এইভাবে সরি মিডিয়া আমার বলা ঠিক না। উনি তো চিরতরুণ, হ্যাঁ সো ইয়াং মাশাআল্লাহ। উনি তো চিরতরুণ, ওনাকে দেখে কিন্তু বোঝা যায় না, একদম বোঝা যায় না, একদম মানে যুবক এখনো। এক্স্যাক্টলি, হ্যাঁ ওনার ভয়েস সেই আগের মতো, কিন্তু এখনো আগের মতো, পুরাই কড়া যেটাকে বলে, খোলা মাঠের দরাজ গায়ক, এখনো সেই টকবগে। হ্যাঁ, আর 54 আসলে কোনো এজও না সেই অর্থে বলা যায়। ওকে, ইউ আর ইয়াং জেমস ভাই, আমাদের ইয়াং তরুণ বলা যেতে পারে। হ্যাঁ, ওই সময় ভাবলাম যে ওই যে 2007 থেকে আপনার 14-15 পর্যন্ত যে একটা গ্যাপ হয়ে গেছে, আমি ওনার কাছে যাই না, ভয় পাই। আমি ভাবতাম যে জেমস ভাই হয়তো আমাকে ভুলে গেছে, যে প্রিন্স নামে একজন ভক্ত ছিল কিশোরগঞ্জের, সেই পাগল। তো আমি প্রায় 14 থেকে 15 পর্যন্ত আমি শুধু আপনার মানে ভাবছি, প্ল্যান করছেন যে কি করব যেন জেমস যেন চমক পায় যে প্রিন্স এখনো জীবিত। আমি এইরকম একটা টার্গেট নেটে সার্চ দিতাম যে এই আপনার ইন্টারন্যাশনালি সেলিব্রিটি যারা আছেন, তাদের ফ্যানরা তাদের সেলিব্রিটির জন্য, তাদের প্রিয় মানুষের জন্য মানে কি লেটেস্ট মানে করছে, কি চমকপ্রদ করছে, সারপ্রাইজ দেওয়ার মতো। আমি আপনার অনেক কিছুই পেয়েছি, কিন্তু মানে আমি ভাবলাম যে আমি জেমস ভাইকে শুভেচ্ছা জানাবো, বৃহৎ, হ্যাঁ বৃহৎ শুভেচ্ছা, যেটা মানে ওই কেউ কখনো পায় নাই। পায় আমাদের প্রাইম মিনিস্টার পান বা আদার্স পলিটিক্যাল লিডাররা পান, তাদের চাওয়া পাওয়ার ইন্টারেস্ট থাকে যে আমি শুভেচ্ছা জানাইলাম, আমাকে মানে এই দলের সভাপতি করবে বা সেক্রেটারি করবে, এই টাইপের। বাট আমার তো মানে ওই চাওয়া পাওয়া নাই। আমার হচ্ছে কি যে জেমস ভাই হচ্ছে বাংলাদেশের, আমি আগেও একবার বলেছি, উনি বাংলাদেশের মা, মিউজিকের, বাংলা মিউজিকের মা, বাংলা মিউজিকের বাবা, এবং উনি বাংলা মিউজিকের বাংলাদেশ। আপনি আমার কথাটা হয়তো একটু ভাবলে বুঝবেন আমি কেন বলেছি। মা গান বাবা গান বাংলাদেশ গান, উনি তো সুপার ডুপার। ওই অর্থেই উনি বাংলা ব্যান্ড মিউজিকের মা বাবা এবং বাংলাদেশ উনি। তো উনার তো পাওয়া উচিত একটা সম্মান আমাদের ফ্যানদের পক্ষ থেকে, তাই না? আমাদেরকে তো অনেক দিয়েছেন, মানে যেভাবে আমাদেরকে মানে প্রেমে উৎসাহিত করেছেন, ওই রকম আমাদেরকে মানে সব, ওনার তো অনেক গান সব দিকে উৎসাহিত করেছেন। তো আমি ভাবলাম যে ওনাকে একটা শুভেচ্ছা জানাবো বৃহৎ, যেন 2 তারিখ ঢাকার মানুষ বুঝতে পারে যে জেমসের ফ্যানরা তাকে শুভেচ্ছা জানাইছে এবং আজকেই তার বার্থডে। আমি 2-3 মাস আগেই 51টা বিলবোর্ড বুকিং দিয়েছি। এটা কিছু 51টা বিলবোর্ড ঢাকা শহরে ছিলাম। আচ্ছা, ঢাকায়, এবং কিছু ছিল ঢাকার বাইরে, চিটাগাংয়ে ছিল, তারপর আপনার ওই যে রংপুরে ছিল, ময়মনসিংহে ছিল, এরকম 8টা শহর প্লাস হচ্ছে ঢাকা, 8টা শহরে 8টা, আর ঢাকায় হচ্ছে আপনার বাকি আপনার 43। হ্যাঁ, 51টা বিলবোর্ড আমার বুকিং ছিল। এরপর যখন ওনার বার্থডেটা কাছাকাছি চলে আসছে, তখন দেখি যে ওই যে আনিসুল হক সাহেব আপনার সব বিলবোর্ড মানে এই কেটে দিচ্ছে। সব ভালো হয়েছে, ভালো উদ্যোগ। আমরা আকাশ দেখতে পারি এখন, আগে তো দেখতে পাইতাম না। এটা আমি ব্যক্তিগতভাবে আমি অনেক ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু পরে দেখলাম যে আমি যে শুভেচ্ছা জানাবো আমারও গায়ে এসে পড়তেছে। তখন মানে 12টা পর্যন্ত ছিল, 12টায়। পরে ভাবলাম যে যেহেতু আমার 51টা মিল হচ্ছে না, তো ঢাকার বাইরের গুলো আপাতত মানে অফ রাখি, ঢাকাতে 12টা আমি করি, ভালো করিয়া করি। তারপর ঢাকাতে 12টা বিলবোর্ডে ওনাকে আমি শুভেচ্ছা জানাই। আচ্ছা, এই ডিজাইন হিসেবে কি লেখা ছিল? সব আমার হাতের ডিজাইন করা ছিল। আচ্ছা, লেখা ছিল যে 2 অক্টোবর শুভ জন্মদিন গুরু জেমস, বেঁচে থাকুন অন্তত 1 কোটি বছর। ওকে, নিচে ছোট্ট করে প্রিন্স মোহাম্মদ, কিশোরগঞ্জ। আচ্ছা, এতটুকুই, আর ওনার ছবি ছিল আর কি। ওকে, তো এই বিলবোর্ড টানানোর পরে কি গেল ঘটনা? কি এই বিলবোর্ড আপনার যখন 1 তারিখ সকালবেলায় প্রথম, আমি একটু বিষয় যোগ করি, 1 তারিখ জেমস ভাই আপনার চলে যাবে ফ্রান্সে, ওনার 2 তারিখ বার্থডের দিনে একটা শো আছে ফ্রান্সে। তো আমি ভাবলাম যে যেহেতু উনি চলে যাবে, তো 1 তারিখ আমি 2টা টানায় দিই ওনার আশেপাশে, যেন উনি অন্তত ওনার চোখে যদি পড়ে। হ্যাঁ, তো এয়ারপোর্টের সামনে দিয়েছি একটা, আর হচ্ছে উনি তখন থাকতেন হচ্ছে বাড়িধারা DOHS, উনি তো এয়ারপোর্ট যাবেন, বের হবেন আপনার ওই যে শেওড়া বাস স্ট্যান্ড দিয়ে, ওইখানে দিয়েছি আমি এই পাশ ওই পাশ 2টা আপনার 2 পাশে একটা বিলবোর্ড দিয়েছি। 1 তারিখ সকালবেলায় টানায় দিয়েছি।
এরপর আপনার যেটা হইল ঘন্টা খানিক পরেই প্রথম আলো থেকে ফোন আসছে আমার এখানে, হ্যাঁ, যে আপনি প্রিন্স মোহাম্মদ, হ্যাঁ। তারপর ওনাকে আমি 10 মিনিট ইন্টারভিউ দিলাম। তারপর আপনার আরো আধা ঘন্টা পরেই অনলাইনে চলে আসছে প্রথম আলো। সো ইট গোস ভাইরাল রীতিমতো, একদম মানে হিউজ, হ্যাঁ। দেন আপনার সব মিডিয়া থেকে ফোন আসতেছে সারা দিন। 1 তারিখে আমি পাগল প্রায়, আপনার সব পত্রিকা। আপনি যার জন্য করলেন তার কি অবস্থা? হ্যাঁ, উনি তো জানতে পারছেন, উনি অনেক খুশি, উনি দেখেও গেছেন। এই যে গুলশান 2-এ লাগিয়েছিলাম, গুলশান 1-এ লাগিয়েছিলাম, শাহবাগ, নীলক্ষেত, ঢাকা। এই কস্টিং কিরকম ছিল? এটা 2.5 লাখ টাকার কিছু উপরে ছিল। 2.5 লাখ টাকার কিছু উপরে ছিল একদিনের জন্য ভাড়া ছিল। আচ্ছা। আর এটা ছিল 3 দিনের জন্য ভাড়া এগুলা, কারণ তখন বিলবোর্ড কেটে দিচ্ছে, প্রাইম লোকেশন, রেন্ট বেশি। আর কিন্তু আপনার তো টার্গেট ছিল 51টা, ওটার জন্য আপনার বাজেট কত ছিল? আমার বাজেট ছিল 20 লাখের মতো। পিনপতন নীরবতা আমাদের অনুষ্ঠানে। আমি ভালোবাসি জেমস ভাইকে। আমি জানি 20 লাখ টাকা আপনার জন্য তার জন্য কিছুই না, বাট আমরা আমাদের জায়গা থেকে হিসাব করব, সেই জন্যই নীরবতা। 20 লাখ টাকা কেন লিখবে না সেটা বড় কথা না, কিন্তু আমি বরং আপনার জায়গাটা কি বড় করে দেখতে চাচ্ছি। মিডিয়া আজকাল খবর খোঁজে, মিডিয়ার সামনে যদি এরকম খবর থাকে সেটা তো মিডিয়া গ্র্যাব করবে, এখানে মিডিয়ার ক্রেডিট নাই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে একটা মানুষ কি পরিমাণ রেসপেক্ট বা ভালোবাসা পেলে এই ধরনের পাগল মানুষের সান্নিধ্য পেতে পারে। ওয়াও, অ্যামেজিং। জেমসের কাছে আপনি কেমন আমি জানি না, বাট আমাদের জায়গা থেকে শোনার পরে মনে হচ্ছে যে, এবং তবে আমি এটা বিশ্বাস করি যে আপনি যদি সামর্থ্য থাকতো আপনি আরো বেশি কিছু করতেন। আমি, হ্যাঁ, সামর্থ্য থাকলে আরো অনেক বেশি করতাম। আমার মানে যতটুকু আমার সামর্থ্য আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আমি চেষ্টা করি এর ভিতরে আমি আমার ভালোবাসার জায়গাটাও যেন একটু আমি মানে। ইন দ্য মিনটাইম আপনি কি বিয়ে শাদী করলেন? বিয়ে শাদী করে ফেললেন? আমি, হ্যাঁ, খুব রিসেন্টলি আমি বিয়ে করেছি। রিসেন্টলি বলতে 8 মাস 9 মাস হয়েছে। ও, তার মানে জমি বিক্রি ঠিকরি ঘটনা আগে ঘটেছে? এইগুলো আগে ঘটেছে। আমার ওয়াইফও জানেন আমি গুরুর মানে পাগল ভক্ত। সে আমাকে অনেক ও খুব ভালো মেয়ে। ও আমাকে খুবই মানে অন্তত মানে গুরুর বিষয়টা সে আমাকে অনেক স্যাক্রিফাইস করেন এবং সে আমাকে মানে উৎসাহিত করে অনেক। সে ভালো। এখন কি মানে জেমসের সঙ্গে সম্পর্ক বা জেমসের হয়ে কোনো কাজ করা বা খুব কাছাকাছি থাকা এরকম, নাকি ভক্ত পর্যায়ে? আমি ভক্ত পর্যায়ে আছি আর ভক্ত পর্যায়ে থাকতে চাই। আমি কখনোই একসাথে কাজ বা কোনো ফেভার চাওয়া কোনো কিছুই কখনো করেননি? না, বা চাই না। এটা ভালোবাসার জায়গা থেকেই। আচ্ছা। আমি আমার মতো বিজনেস করতেছি। আচ্ছা, কিসের বিজনেস আপনার? আমি আমার ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস আর হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের বিজনেস। জোস। গ্রামের বাড়িতে ডেইরি ফার্ম করতেছি। শাবাশ। ওইখানেও আমার প্রিন্টিং বিজনেস দিয়েছি। আর উড ডিজাইনের ওই যে আপনার ফার্নিচার ডিজাইনের সিএনসি রাউটারের বিজনেস আছে। শাবাশ। তার মানে বাবা তো হ্যাপি আপনাকে নিয়ে? একদম কমপ্লিটলি হ্যাপি, প্রাউড ফিল করেন। আমি নিজের পায়ে দাঁড়িয়েছি ঢাকায়। তাই তো। এবং আপনার লেখাপড়ার যে অবস্থা ছিল গতি প্রকৃতিহীন, সেখান থেকে এসে ঢাকায় নিজের পায়ে দাঁড়ানো, একটা আর্থিক সচ্ছলতা নিয়ে আসা, এবং এখন তো নাম ধামেরও অভাব নেই। আপনাকে তো মোটামুটি সেই অর্থে আপনি ওগুলো কখনো টার্গেট করে করেন না? আমি কখনোই না। আমি চাই না যে মানে আমি তো জেমস ভাইয়ের ফ্যান হয়ে থাকতে চাই সারা জীবন, যে ওনার জন্য আমাকে কেউ চিনুক বা আমি মানে এই ফেমাস হই, এটা আমার কখনোই কাম্য নয়। আমি শুধু একটা মেসেজ দিতে চাই যে মানে মানুষকে ভালোবাসে, বা একজন সুপারস্টারকে তার ফ্যান ভালোবাসে। যে একজন সুপারস্টার মানে জেমস ভাই তো অনেক আপনার স্ট্রাগল করে আজকের পর্যায়ে আসছে। তার তো এতটুকু মানে প্রাপ্য যে তার ফ্যান তো তার প্রাপ্য, তাই না? তো সেই দৃষ্টিকোণ থেকে আর কি আমি দেখি। আর আমি গুরুর আরও তো অনেক ভক্ত আছেন, তাদেরকে আমি এই মেসেজটাই দিতে চাই, ভালোবাসো আর দোয়া করো উনি যেন বেঁচে থাকেন আর উনি যেন ভালো থাকেন, এতটুকুই। আর তো কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। এক্স্যাক্টলি। আজকের অনুষ্ঠানটা খুব অল্প সময়েই শেষ হয়ে গেল বলবো না আমি, কারণ এরপরে আমাদের আরেকজন গেস্টকে আমরা ওয়েলকাম করব। আমাদের ঘন্টাখানেক সময় আমরা কাটিয়েছি আজকে এমন একজনের সঙ্গে যে যাকে নিয়ে আমাদের কিউরিওসিটির শেষ নাই, কারণ আপনাকে নিয়ে তো অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে। হ্যাঁ, অনেক পত্রপত্রিকায় লেখা হয়েছে। এবং ওকে নিয়ে অনেকেই হয়তো বা জানেন, কিন্তু এরকম ওর যে কথাগুলো এত ইন ডিটেলে হয়তো বা আপনারা জানতেন না। এবং এই ভালোবাসাটা জেমসের পাওয়ার অনেকে হয়তো বা এভাবে রাস্তাঘাটে নেমে করতে পারবেন না, কিন্তু জেমসকে অনেকেই এরকমভাবে ভালোবাসেন বাংলাদেশে, এটা আমরা সবাই জানি। এবং আমরাও প্রিন্সের সাথে মানে গলায় মিলিয়ে বলতে চাই যে জেমস আমাদের শতায়ু হন, জেমস আরও অনেক অনেক ভালো মিউজিক আমাদেরকে উপহার দিক। এবং জেমসরা তো আসলে ক্ষণজন্মা, তাই না? বাংলাদেশে তো আরেকটা জেমস কবে নাগাদ হবে আমরা জানি না।
তো জেমসের প্রতি রেসপেক্ট আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে, ঢাকা এফএম এর জায়গাটা থেকে, এবং জেমসকে যারা এতটা ভালোবাসেন এবং এরকম সেলিব্রিটিদের প্রতি যাদের এতটা ভালোবাসা এবং দরদ, তাদের সবার প্রতি রেসপেক্ট জানিয়ে আমরা এই পর্বটা, মানে পর্ব ঠিক বলবো না, আমাদের 1 ঘন্টা যেহেতু এখানে শেষ হলো, আরেক ঘন্টায় আমরা আরেকজন গেস্টকে ওয়েলকাম করবো। সো রাত 11টার পার্টি আমরা এখানেই শেষ করছি। আর যাবার সময়, বিরতিতে যাবার সময় আমরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমাদের একটা ভিডিও ফুটেজ কে এই প্রিন্স, তাকে দেখার জন্য আপনারা আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/DFM904। আমি আবারও বলছি youtube.com/DFM904। এবং যারা প্রিন্সের সঙ্গে যোগাযোগ